ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই? রনি ভাই ভাইয়া শুনতে পাচ্ছি, জি আপনার স্ক্রিনও দেখতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, সো আমাদের যেহেতু সময়টা খুব কম, আমরা একটু ফাস্ট আগাবো। আসলে লম্বা একটা জার্নি, যেটাকে আমরা 2 ঘন্টা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো, এবং আমার বিশ্বাস যে আপনারা এখান থেকে বেনিফিটেড হবেন। আপনারা স্ক্রিনে একটা দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের এক্সপেকটেশন, এই ধরনের উল্টাপাল্টা অনেক এক্সপেকটেশন আপনারা ইন্টারন্যাশনাল মার্কেটে সবসময় যারা কাজ করতে যাবেন পাবেন। সো এই জিনিসগুলি কিভাবে সলভ করবেন, এই এই ধরনের একটা ক্লিয়ার আইডিয়া আজকে দিব। বাট সবার আগে আমি একটু জানতে চাচ্ছি, আপনাদের এখানে যারা উদ্যোক্তা আছেন, তারা যদি একটু বলেন যে আপনাদের এক্সপোর্ট বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া, কোনো প্রবলেম, অথবা মানে এনি নো হাউ আছে কিনা, যদি একটু বলেন। দুই একজন একটু আপনার পরিচয় দিয়ে, জাস্ট দুই একজন, তাহলে একটু আমার শেয়ার করতে সুবিধা হবে। দুই একজন যদি একটু বলেন, যাদের অলরেডি আপনারা মনে করেন যে আপনি এক্সপোর্ট করতে পারেন, অথবা আপনার একটা প্রোডাক্ট আছে, যদি একটু বলেন আমাকে, কারণ পরে আমি একটু আগাচ্ছি। অথবা যারা প্রফেশনাল আছেন। আসসালামু আলাইকুম। জি আপা, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মুসলিমা আক্তার, জামদানি পণ্য নিয়ে কাজ করছি। আমি এক্সপোর্ট করি। আমার বেসিক্যালি প্রোডাক্ট আমি ইন্ডিয়াতে পাঠাই, জামদানি, টু পিস শাড়ি, ব্যাগ, এগুলা। তবে আচ্ছা আমি যেটা করি সেটা হলো আপনার পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই। হ্যাঁ, বাকি যে জি এগুলোতে আমি এখনো যেতে পারিনি, জি কারণ জি, এটা অ্যাকচুয়ালি রিয়েল এক্সপোর্ট না, বাট আপনার প্রোডাক্টের ডিমান্ড আছে। ইভেন আপনার প্রোডাক্টটা ইন্টারন্যাশনাল, যেহেতু বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রোডাক্ট। সো জি আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি এই জি পর্যন্ত মেইনলি প্রবলেমটা কোথায় ফেস করছেন, কোথায় প্রবলেম ফেস করছেন? আমি ফেস করছি আপনার প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে। যেমন আচ্ছা। পোস্ট অফিসে অনেক সময় লেগে যায়, 1 মাস লাগে ইন্ডিয়াতে যেতে। হুম হুম হ্যাঁ, হুম হুম। সর্বনিম্ন 22 দিন, সর্বোচ্চ আপনার 30 দিন লাগে, আচ্ছা এরকম আচ্ছা, টাইম ইন্ডিয়াতে। আসলে আমরা যদি আপনি জানতেন হয়তোবা 2 দিনের মধ্যেই এটা সলভ করে ফেলতে পারতেন। তো আমার বিশ্বাস আজকের সেশনের পরে আপনি এই জিনিসটা আর হবে না। আর কেউ বলবেন? আর কেউ? থ্যাংক ইউ। এনি কাইন্ড অফ অথবা আপনাদের কোনো প্রোডাক্ট আছে কিনা সেটা সম্পর্কে যদি একটু বলেন, তাহলে সুবিধা হবে আর কি আমার জন্য। ভাইয়া আমি একটু হেল্প করি, সেটা জি হচ্ছে আমাদের জি বেশ কয়েকজন উদ্যোক্তা আছেন জামদানি শাড়ি এবং জামদানি কাপড় দিয়ে ব্যাগ, তারপরে ময়মনসিংহের বেশ কিছু উদ্যোক্তা আছেন যারা বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফটস, এবং ময়মনসিংহের একটা স্টার্টআপ আছে যারা মুক্তার চাষও করে। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা। ময়মনসিংহের দিকে বাঁশের কিছু প্রোডাক্ট ওরা তৈরি করে। তো হুম হুম এইরকম কিছু আছে, কয়েকটা স্টার্টআপ আছে যারা মাটির কিছু জুয়েলারি তৈরি করে সেটাও বিদেশে বিভিন্ন ভাবে পাঠিয়েছে অল্প অল্প হুম পরিমাণে। হুম হুম হুম। তো আসলে ঠিক এটাকে এক্সপোর্ট বলা উচিত হবে কিনা বুঝতে পারছি না। ওই যে বিভিন্ন ভাবে আপনার কুরিয়ারের থার্ড মাধ্যমে পার্টি, অনেকে পাঠায়। আসলে এটা এক্সপোর্ট না, বাট এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড আছে। জি, আরেকজন ওই যে হ্যান্ড রেজ করেছে, ওনার থেকে শুনে দেন। জি রনি ভাই। জি জি, আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন, হ্যালো। আপনার সম্পর্কে একটু বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি মসরুর জুনায়েদ, আমি বীজ নিয়ে কাজ করি, সিড। আচ্ছা আচ্ছা আচ্ছা, মূলত আমাদের অনেক ইন্ডিয়া থেকে অনেকেই আমার সিড গুলো মানে পাঠানোর জন্য বলে, কিন্তু আমরা পাঠাতে পারি না আচ্ছা। আর আপনার কুরিয়ার কি কি সমস্যার কি কারণে। কি সিড আছে? কি কি, আপনি কি সিড অ্যাসোসিয়েশনে একদম আছেন এ টু মেম্বার? জেড সব ধরনের সিড। হ্যাঁ, আমার এই এই মধ্যপ্রাচ্য থেকে প্রোডাক্টে, অনেকে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা এই প্রোডাক্টের অনেক অনেক ডিমান্ড আছে। বাই দ্য ওয়ে, সো আপনারা আমি চেষ্টা করবো একটা ওভারঅল একটা আইডিয়া দেওয়ার জন্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট সেবা, এটা হচ্ছে আমার কোম্পানি। আমি এখানে কনসালটেন্ট হিসেবে আছি, মানে আমি নিজেই ফাউন্ডার এন্ড কনসালটেন্ট। আমরা গভর্নমেন্টের এসিমি ফাউন্ডেশনের সাথে, বিসিক এবং আরো যেসব প্ল্যাটফর্ম, এখানেও আমরা কাজ করি গভর্নমেন্টের সাথে কোলাবোরেট করে। আর আমার প্রোফাইল আপনারা লিঙ্কডইনে দেখবেন, আমি কর্পোরেটে ছিলাম প্রায় 15-20 বছরের মতো। সো ওভারঅল আমি পার্সোনালি কাজ করতেছি বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তা এবং সাধারণ ব্যবসায়ীদেরকে কিভাবে সহজভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যাওয়া যায়। কারণ আপনারা সবাই একটা কমন প্রবলেম জানবেন যে আমাদের দেশের ট্রেডটা কিন্তু নতুনদের জন্য ফ্রেন্ডলি না। মানে
অনেক কষ্ট হয় নতুনদের জন্য। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কাজ করি এবং কাজটা একদম ধরেন A to Z, মানে একদম শিপমেন্ট পৌঁছে দেওয়া পর্যন্ত পুরোটাই করি। সো আমি একটু শেয়ার করি এবং প্রত্যেকটা টপিকসে আপনারা মানে কোয়েশ্চেন করবেন, এতে আপনাদের লাভ হবে। কারণ ওয়ান সাইডেড আমি বললে তো আপনার লাভ হবে না। আমার কিন্তু পুরো এক্সপোর্ট ইন্ডাস্ট্রির উপরে মানে আনলিমিটেড ভিডিও আছে, যেগুলি জাহিদ হোসেন নাম দিয়ে লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউবে পাবেন। আজকের পর থেকে হয়তো সার্চ করা শুরু করবেন। সো কয়েকটা প্রবলেম আমি পেয়েছি, আমি একটু বলি আপনাদেরকে, আপনারা চাইলে একটু নোট রাখতে পারেন এন্ড দেন পরবর্তীতে এই লার্নিংটা আপনার কাজে লাগবে। আমি দেখেছি যে যারা অনেক উদ্যোক্তার সাথে কাজ করতে গিয়ে 5-6টা কমন প্রবলেম, প্রায় ধরেন 3 থেকে 500 উদ্যোক্তার মধ্যে একটা কমন নাম্বারটা কেন বলছি, যেমন আমি এসএমই ফাউন্ডেশন একটা প্রজেক্টের লিড করছি যেখানে 100-র মতো শুধু স্মল এন্টারপ্রেনার আছে। সো আমি সবার মধ্যে একটা কমন প্রবলেম। সো নাম্বার 1 প্রবলেম হচ্ছে, যেমন এই যে মিলি আপাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি কি অ্যাকচুয়ালি এক্সপোর্ট করতে যাচ্ছেন কিনা। ডেফিনেটলি উনি চাচ্ছেন এবং উনি কিন্তু একজনের মাধ্যমে জিপিওর মাধ্যমে অলরেডি পাঠাচ্ছেন। বাট এমন অনেকে আছে, ভালো প্রোডাক্ট আছে, কিন্তু ওনার আসলে নিজেরই ইচ্ছা নাই। মানে প্রথম প্রবলেমটা আমি সবার মধ্যে দেখেছি যে এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট। আই মিন যেহেতু এত ঝামেলা হবে, সো এই ঝামেলার মধ্যে মানুষ যেতে চায় না, যেহেতু এত ঝামেলা। বাট যেই মানুষটা ধরেন যেতে চায় না, তাকে তো কোনোদিনও আমরা পাঠাতে পারবো না। সো ওইটা আজকে বাদ দিলাম। আপনারা যারা আসছেন, আমার বিশ্বাস যে আপনারা এক্সপোর্ট করতে চান। সো মেজর আদার কি প্রবলেম, এক্সপোর্টেবল একটা প্রোডাক্ট লাগবে আপনার, এবং এই প্রোডাক্টটা এক্সপোর্ট মার্কেটে ডিমান্ড আছে কিনা এটা চেক আউট করতে হবে। এটা সবার আগে জরুরি। যার যেই প্রোডাক্টই আছে সেটা আপনার ক্রস চেক করতে হবে বিভিন্ন নেটওয়ার্কিং এর মাধ্যমে। বিভিন্ন টুলস আছে যেগুলি দিয়ে মার্কেট রিসার্চ করা যায়। যেমন একটা টুলস এর নাম বলি, আইটিসি, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার। এটা একটা ফ্রি সাইট। এখানে গেলে আপনি মোটামুটি এইচএস কোড দিয়ে দেখতে পারবেন যে ওয়ার্ল্ডের কোন মার্কেটে এই প্রোডাক্টগুলি ডিমান্ড এবং ওই মার্কেটে আপনি অ্যাকচুয়ালি পাঠাতে পারবেন কিনা। সো একটু সহজ ভাবে বলি, ধরেন আমি অনেকদিন ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে ছিলাম। ফুড এন্ড বেভারেজে ধরেন বাংলাদেশ থেকে কমনলি প্রোডাক্টগুলি যায় হচ্ছে বিভিন্ন ধরনের স্পাইস, বিভিন্ন ধরনের বিস্কিট, বিভিন্ন ধরনের জুস, মুড়ি, সরিষার তেল, এই টাইপের টপ কয়েকটা আইটেম আছে। কিন্তু আপনার এই ধরনের কোনো আইটেম নাই। আপনার একটা আইটেম আছে একদম অর্ডিনারি, বাট সেটা ইন্টারন্যাশনাল মার্কেট ডিমান্ড আছে, কিন্তু ডিমান্ডের পরিমাণ খুব কম। সো এই রকম সিচুয়েশনে আপনি কিন্তু এক্সপোর্ট মার্কেটে ভালো করতে পারবেন না। আমি যে জিনিসটা বুঝাতে যাচ্ছি, যেমন এই যে আপার প্রোডাক্টটা হচ্ছে এখানে ওনার জামদানি শাড়ি হাইলি ডিমান্ডেড। আমাদের পাশের ইন্ডিয়া কিন্তু খুব কমপ্লেক্সিভ একটা কান্ট্রি আমাদের জন্য, আমাদের দেশ থেকে এক্সপোর্ট করা, কিন্তু ওরা নিচ্ছে যেহেতু অনেক ডিমান্ড। আবার আরেক ভাইয়ের এখানে হচ্ছে ওনার মোরসালিন ভাই, ওনার হচ্ছে বীজ সিডের অনেক ডিমান্ড। সো যেই প্রোডাক্টের ডিমান্ড বেশি, ওই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি এক্সপোর্ট করা যাবে। আরেকটা যদি আপনারা আমার কাছে জানতে চান, এনি কাইন্ড অফ প্রোডাক্ট কি অ্যাকচুয়ালি এক্সপোর্ট করা যায় কিনা, এনি কাইন্ড অফ প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারেন আনটিল অর আনলেস গভর্নমেন্টের যদি কোনো রুলসে এটা নিষিদ্ধ না থাকে। যেমন এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলি এক্সপোর্ট করা যায় না। যেমন ধরেন যেগুলি আমরা 100% ইম্পোর্ট করি, ওই আইটেম তো আপনি এক্সপোর্ট করতে পারবেন না। এরকম অনেকগুলি লিস্ট আছে। সো এক নাম্বার হচ্ছে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট চুজ করতে হবে, এবং সেটার একটা আইডিয়া আজকে দিয়ে দিব। প্রাইসিং এ আমরা সবাই প্রবলেম ফেস করি। এটার কারণটা কি, আমাদের ওয়ার্ল্ডে, আমাদের মার্কেটের পাশে ইন্ডিয়া এবং চায়নার মতো জায়ান্ট প্লেয়ার আছে, যাদের প্রোডাক্ট প্রাইসিং এ অনেক কম্পিটিটিভ, যেটা আমরা ওদের সাথে বিট করতে পারি না। এই জন্য আসলে আমাদের এক্সপোর্টে অনেক মানুষ পারে না। আরেকটা কারণ আছে, আমরা ধরেন সুন্দরভাবে আমাদের কস্টিং গুলি ম্যাচ করে আমরা সুন্দর একটা এক্সপোর্ট প্রাইস করতে যাই না, অথবা প্রাইসিং ডিটেল যাই না। সো এই জায়গায় আমি নতুনদের মধ্যে প্রবলেম পেয়েছি। আমি আপনাদেরকে স্টার্ট আপ এন্ড ধরেন নতুন হিসেবে কল্পনা করছি যে আপনারা এই জায়গায় কাজ করতে হবে, ডিমান্ডেবল প্রোডাক্ট নিতে হবে, প্রোডাক্ট কাস্টমাইজেশন। আপনারা কল্পনা করেন চায়নাকে ওয়ার্ল্ড মার্কেট চিনে, যে ওকে যেভাবে বলবে ওইভাবে হচ্ছে প্রোডাক্ট তৈরি করে দিবে। সো এইভাবেই চায়না ওয়ার্ল্ড মার্কেটকে কন্ট্রোল করছে। পুরো ওয়ার্ল্ড মার্কেটের এক্সপোর্ট ইন্ডাস্ট্রি বলেন, চায়নাই কন্ট্রোল করে সব। সো আমরা যদি আমাদের দেশের কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, অথবা আমি নিজে রিয়েল লাইফে কাজ করতে গিয়ে যেখানে, যেমন ধরেন আপনারা লেক্সাস বিস্কিটটা সবাই দেখেছেন,
সবাই অনেকে খানো, ম্যাক্সিমাম কোম্পানির একটা ব্র্যান্ড আছে লেক্সাস। সো লেক্সাসটা আমি একসময় বেঙ্গল থেকে সেল করতে গিয়ে আমি কয়েকটা প্রবলেম ফেস করেছি, ওইটা আমি বলি। আমি ধরেন ইন্ডিয়ার আসাম হচ্ছে আমাদের বড় একটা মার্কেট, যেখানে আমাদের প্রোডাক্ট যায়, বাংলাদেশে অনেক কোম্পানির প্রোডাক্ট যায় এখানে। সো আসাম থেকে আমাকে ইনকোয়ারি করলো যে জাহিদ ভাই আপনার প্রোডাক্টটা খুবই ভালো, আপনারা সবাই দেখেছেন লেক্সাস হচ্ছে 250 গ্রামের একটা বড় ধরেন বইয়ের সাইজের বড় একটা প্যাকেট। ওরা বললো যে এটা তো 250 গ্রাম, এটার প্রাইস যা আছে বাংলাদেশি টাকায় 100 টাকা, এটা আসলে আমার মার্কেটে প্রচন্ড ডিমান্ড, কিন্তু শেপটা চেঞ্জ করে দিতে হবে। আমি কাস্টমাইজেশনের কথা বলছি কেন, কারণ আমাদের ইন্ডিয়ার এই জোনের মানুষ এত টাকা দিয়ে বিস্কিটটা কিনবে না, আপনি এটাকে কত করবেন। উনি আমাকে বললো যে কোথায় আমার প্রোডাক্ট 250 গ্রাম, উনি আমাকে আমার কাছে চাচ্ছে 30 গ্রাম করে দিতে। আমি তো আশ্চর্য হলাম, সেটা আমি নোট রাখলাম। দেন গালফ টেরিটরিতে, আই মিন সৌদি, তারপরে ইউএই, ওমান, কাতার, যেখানে বাঙালি ভাইরা আছেন যাদের কাছে অনেক আমাদের প্রোডাক্টের ডিমান্ড এবং বাংলাদেশের ম্যাক্সিমাম প্রোডাক্ট ওনারাই কনজিউম করে, ওনারা বললো যে জাহিদ ভাই আপনার প্রোডাক্টটা ভালো, কিন্তু আপনি প্রোডাক্টটা 250 গ্রামটা আমরা আসলে ফ্যামিলি যেহেতু আমাদের কাছে নাই, আমরা এখানে সবাই সিঙ্গেল থাকি, আপনি এটাকে 90 গ্রাম করে দেন। কেন? কারণ আমরা আসলে সারাদিন কাজ করে বিকালে এটা নাস্তা হিসেবে খাবো। এই যে দেখেন ডিফারেন্ট মার্কেটে একই প্রোডাক্টকে ডিফারেন্ট ভাবে চাচ্ছে, এই জিনিসটা আপনারা সবচেয়ে বেশি ফেস করবেন ইন্টারন্যাশনাল মার্কেটে, সবচেয়ে বেশি ফেস করবেন। এবং এটা কিন্তু নট যে একটা সিঙ্গেল বায়ারের রিকোয়ারমেন্ট, এটা একদম। সো আমি হ্যান্ডিক্যাপস অথবা লেদার এইসব নিয়ে একটু কথা বলি। আমি দেখেছি আমাদের অনেক উদ্যোক্তা একই ঢঙের, একই রঙের, একই ডিজাইনের প্রোডাক্ট নিয়ে বছর পর বছর আমাদের সেশনগুলিতে আসে। আলটিমেটলি ওয়ার্ল্ড মার্কেটে কি চলছে ওনারা জানে না। সো যেহেতু জানে না, ওনারা কখনো যতই মার্কেটিং করুক ওনারা কখনো ওই ধরনের ফিডব্যাক পায় না। সো আমরা বললাম যে কি করতে হবে, ওয়ার্ল্ড মার্কেটে কি চলছে এটা জানার জন্য অনেকগুলি ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে আপনার আলিবাবা, অ্যামাজনের মতো ওয়েবসাইটে যাওয়া। ইটসি নামে একটা ওয়েবসাইট আছে, ইটিএসওয়াই, ইটসি নামে একটা ওয়েব আছে, যেখানে আপনার হ্যান্ডিক্যাপ এন্ড ধরেন লেদার, এনি কাইন্ড অফ গিফট আইটেমের মার্কেট ট্রেন্ড, মার্কেট প্রাইস সম্পর্কে আপনি ডিজিটালি জানতে পারবেন। আর যারা মার্কেট ভিজিটে যায় অথবা ট্রেড ফেয়ারে যায় তারা তো ডেফিনেটলি জানতে পারে। সো আমরা এনিহাও জানার অপশন আছে, কিন্তু আসলে ওনারা মার্কেট ট্রেন্ড অনুযায়ী প্রোডাক্ট বানাচ্ছে না। ওনারা একই ব্যাগ একই ডিজাইন নিয়ে ওনারা বছর পর বছর ঘুরছে, এই কারণে ওনারা পারছে না। সো এই পয়েন্টটা ইন্টারন্যাশনাল মার্কেটে খুব বেশি পাবেন। সো আপনি যদি বলেন যে ভাই বাংলাদেশে একটা কোম্পানির কথা বলেন যাদের এগুলিতে মাস্টার, প্রাণ আরএফএল কোম্পানি, দেখবেন মানে 2000 3000 টাইপের ওদের প্রোডাক্ট। এত প্রোডাক্টের কেন দরকার ওয়ার্ল্ড মার্কেটকে, ওরা সব মার্কেটে ওদের প্রোডাক্ট। আচ্ছা, এরপরে আপনারা একটা কোন জায়গায় আমি কয়েকটা প্রবলেম নিয়ে কথা বলছি, আমরা শুরু করতে যাচ্ছি। সো এই জিনিসগুলি আমি যেহেতু সবার মধ্যে পেয়েছি আপনাদেরকে বলছি, এখনই আপনাদের সাথে একটু জিজ্ঞেস করবো যে আপনারা আসলে এই প্রবলেমগুলি ছাড়া আর কি প্রবলেম ফেস করছেন, দেন আমি নোট রাখবো। একটা মিনিমাম বাজেট লাগে, এই বাজেটটা কোথায় লাগবে অ্যাকচুয়ালি? এক্সপোর্টের জন্য যেহেতু আজকের প্রোগ্রামটা, এই বাজেটটা লাগবে আপনার অনলাইন প্রেজেন্সটা স্ট্রং করার জন্য। খেয়াল রাখেন, চাইলে নোট রাখতে পারেন, অনলাইন প্রেজেন্সটা স্ট্রং করতে হবে আপনি যদি এক্সপোর্ট মার্কেটে ভালো করতে চান। আপনারা আমার লিঙ্কডইন আইডিটা ফলো করবেন, আমার লিঙ্কডইন আইডিতে ফলো করলে উইদিন 1 মান্থে আপনি একটা সেশনে যা পাবেন এর থেকে বেশি কন্টেন্ট পাবেন। সো কেউ যদি আমার লিঙ্কডইন আইডিতে আসে, ফলো করে, আসলেও বুঝে যায় যে আমি অ্যাকচুয়ালি কি করি, কি করছি, এবং সে আমার সাথে ওইভাবে কাজ করতে চায়। এই জিনিসটা এইভাবে বুঝাতে যাচ্ছি, আপনি একটা হ্যান্ডিক্যাপ প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আপনার সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট এমন ভাবে প্রেজেন্ট করবে যেন যে কেউ আপনার বায়ার আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে। সো বিষয়টা হচ্ছে এরকম, সবাই বলে যে বায়ার পাচ্ছি না, বায়ার পাচ্ছি না। আমি দেখলাম যে ওনাদের কোনো সোশ্যাল প্রেজেন্স নাই। আই মিন ডিজিটাল মার্কেটে আপনাদেরকে প্রচন্ড স্ট্রংলি প্রেজেন্ট করতে হবে। এই জায়গায় বাজেট লাগবে, এই জায়গায় কোনো মানে আপনাকে ইয়ে করা যাবে না, এই জায়গায় মিনিমাম একটা বাজেট দিতে হবে। এটা হলো ফার্স্ট একদম স্টার্টিং। কেন? কারণ একটা জার্মানির বায়ার, একটা কানাডার বায়ার আপনাকে ফার্স্ট টাইম দেখবে ডিজিটালি, হয়তো বা ইন ফিউচার আপনার সাথে কোনো ট্রেড ফেয়ারে অথবা মার্কেটে টুডে ও টুমোরো 1 বছর 2 বছর 3 বছর পর দেখাও হবে। সো তখন দেখা হোক। সো পরের বাজারটা পরেই বলি, এখন আর বলছি না। সে পরের বাজারটা হচ্ছে মার্কেটে যাওয়া, আই মিন ট্রেড ফেয়ারে যাওয়া। ট্রেড ফেয়ারে কোথায় যেতে হয়?
ওয়ার্ল্ডের প্রোডাক্ট ওয়াইজ সবচেয়ে বড় যে ফেয়ার গুলি, এই ফেয়ারে যেতে হয়। আজকের সেশনে যদি একটা পয়েন্ট আমার কাছ থেকে নিতে চান, সেই একটা পয়েন্ট হবে, আপনারা যদি কখনো এক্সপোর্ট মার্কেটে আপনি অথবা আপনার পরের জেনারেশন ভালো করতে চান, একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে মার্কেটে যাওয়া। মার্কেটে যেতেই হবে। আমাদের এখান থেকে মার্কেটে যাওয়া অনেক কষ্ট, এর কারণ হচ্ছে আমাদের প্লেন ফেয়ার অনেক বেশি, যেটা ধরেন আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিগুলি থেকে অনেক কম, এবং সেটা মানে আকাশ পাতাল। সো আপনারা যদি জানতে চান যে বাংলাদেশের যে বড় কোম্পানিরা বেশি এক্সপোর্ট করে, নতুনরা করে না, এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ওরা কথায় কথায় মার্কেটে চলে যায়। মার্কেটে কি চলছে ওই অনুযায়ী প্রোডাক্ট ওরা সাপ্লাই দিতে পারে, যেটা আমরা অ্যাকচুয়ালি জানিই না। বাই দ্য ওয়ে, এখানে পয়েন্টটা হচ্ছে মিনিমাম বাজেট। আচ্ছা, কেউ একজন কিছু বলতে যাচ্ছে, একটু বলেন তো আপু। ভাই কেউ কিছু বলতে যাচ্ছেন মনে হয়, হ্যান্ড জি রাইজ ভাইয়া। করতেছেন। হ্যাঁ, জি। আপনি বলছিলেন ফুড অ্যান্ড বেভারেজে আপনি অনেকদিন ছিলেন, ফুড নিয়ে কথা বলছিলেন। জি জি। তো আমিও যেহেতু ফুড নিয়ে কাজ করছি, জানি না আমার এটা আসলে কতটুকু ইয়ে করা যাবে। আমার আসলে আমি কাবাবটাকে ফোকাস করেছি বেশি। আমার কাবাবের 5টা ভেরিয়েশন আছে। তো আচ্ছা। তার মধ্যে হচ্ছে চিকেন, বিফ, মাটন তো আছেই, এটা তো কমন। কাবাব শুনলে আমরা বুঝি এগুলোই। তো আমি আসলে করছি যেটা গ্রিন ব্যানানা কাবাব। এটা হলো কাঁচা কলা এবং কাঁচা কলার খোসা থেকে তৈরি একটা কাবাব। আর আরেকটা আচ্ছা। হচ্ছে মাছের তৈরি ফিশ কাবাব, যেটা আসলে আমাদের বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও দরকার হয়। বাট বাচ্চাদের আসলে খুব বেশি এই জিনিসটা দরকার, যেটা আসলে মার্কেটে আমাদের দেশে ওভাবে নাই। গ্রিন বানানা কাবাব যেটা হচ্ছে কলার খোসা এবং কলাটা দিয়ে যেটা তৈরি, আমি আসলে মার্কেট রিসার্চ করে দেখেছি এটা নাই বললেই চলে। ফিশ কাবাবটাও ওভাবে আমি পাইনি আসলে। আমি যেটা জানতে চাচ্ছি, আপনার প্রোডাক্টটা শেলফ লাইফ কতদিন থাকে এটা, অথবা লোকাল মার্কেটে সেল করছেন কিভাবে? লোকাল মার্কেটে আমি আসলে ওভাবে, মার্কেট বলতে আমি B2B করছি, মানে আমার ডিরেক্ট কাস্টমার যারা তারাই নিচ্ছে। মার্কেটে আমি এখন ওভাবে প্লেস করতে পারিনি। আচ্ছা। আর যেটা আপনি জানতে চাইলেন, এটা নিয়ে আমি আসলে বিএসটিআর যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি আমাদের পরিচালক, উনি আমাদের এসএমইতে একটা সেশনে এসেছিলেন। আমি ছিলাম তখন, আমি ডিরেক্ট ওনাকে কোয়েশ্চেন করাতে উনি আমাকে যেটা বললেন যে এটার আসলে 299টা যে বিএসটিআই অনুমোদন, তার আওতায় এটা আমার না। তো সেক্ষেত্রে উনি আমাকে একটা পরামর্শ দিলেন যে আপনি কিছু প্রোডাক্ট রাখবেন, কিছু প্রোডাক্ট 14 ডেজ, কিছু প্রোডাক্ট আপনি 21 ডেজ, এভাবে করে আপনি নিজেই রাখেন। রাখার পরে আপনি দেখেন যে 7 দিনের ওটার ইয়েটা কেমন থাকছে, 14 দিনেরটা কেমন, 21 দিনেরটা কেমন, বা তারপরে 30 ডেজটা কেমন থাকছে। এভাবে করে আপনি নিজে এটাকে খেয়াল করেন যে টেস্ট এবং এটা কেমন থাকে। তো আমি আসলে লাস্টলি যেটা দেখেছি যে আপনার 1 মাস পর্যন্ত আমার এটা, 1 মাস পরে আমি ওটাকে ফ্রাই করেছি ফ্রোজেন থেকে বের করে। তো আমার কাছে, আমি নিজে না, আমি কাউকে খাইয়েছি, আমার নেইবার বা আমার কাস্টমারদেরকে, তারা ওই সেম টেস্টই পেয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে আমি সেশনের যে কোনো একটা পর্যায়ে অথবা শেষের দিকে একটা গাইডলাইন দিব, ঠিক আছে? আগে জাস্ট একটু গো থ্রু করেন, দেন আমি গাইডলাইনটা দিচ্ছি আপনাকে। এনি কাইন্ড অফ প্রোডাক্ট আপনি এক্সপোর্ট করতে পারবেন, বাট কয়েকটা জিনিস হয়তোবা চেঞ্জ করতে হবে, কয়েকটা জিনিস আপনারও জানতে হবে, সেটা আমি বলে দিচ্ছি আপনাকে। সো এখানে আমি যেই জায়গায় আসলাম যে মিনিমাম বাজেট, এখানে আপনাকে মেইনলি ফোকাস করতে হবে হচ্ছে সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, আই মিন অনলাইন প্রেজেন্সে, এন্ড টুডে অর টুমোরো আপনাকে ফেয়ারে যেতে হবে। এবং বাংলাদেশের মেজরিটি নতুন উদ্যোক্তা যেই জায়গায় একটা প্রবলেমে ফেস করে, যে বিভিন্ন ফ্রড কোম্পানি, ওরা কি করে বিভিন্ন গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট কোম্পানির সাথে কোলাবোরেট করে বিভিন্ন ফেয়ারে নিয়ে যায়। আসলে ওই ফেয়ার গুলি হচ্ছে একদম অর্ডিনারি ফেয়ার, এইসব ফেয়ারে গেলে হবে না। এমনও হয়েছে যে আমাদের একজন পার্টিসিপেন্ট, উনি হচ্ছে জুট সেল করে, উনি একটা ফুড ফেয়ারে গেছে এবং উনি ওই মালয়েশিয়ার ফুড ফেয়ার থেকে লাইভ করে কমপ্লেন দিচ্ছে। সো দেখেন, এই যে জানার যে প্রবলেম, এবং উনি আমাদের এসএমই প্রোগ্রামে এসে আবার কমপ্লেন দিচ্ছে। সো বিষয়টা তো হচ্ছে ওনার রেসপন্সিবিলিটি, যে উনি না জেনে ভুল, এবং এই লোকগুলি অহরহ মার্কেটে। সো আপনাকে কোন ফেয়ারে যেতে হবে এটাও জানতে হবে। দুই একটা কথা এখনই বলে দিই, তাহলে আইডিয়া পাবেন। যদি যেতেই হয়, ফুড এন্ড বেভারেজ এন্ড এগ্রিকালচারের জন্য যেতে হবে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফেয়ার, সেটা হচ্ছে গাল ফুড, দুবাইতে হয়। সো সিরিয়ালে আর কোথায় হয়? আনুগা, জার্মানি আনুগা, ফ্রান্সের সিয়াল, এগুলি হচ্ছে ওয়ার্ল্ডের টপ ফেয়ার। এই গেল একটা সেগমেন্ট। সেকেন্ড আসি, এখানে আপনাদের অনেক আছে যারা হচ্ছে ধরেন এই যে হ্যান্ডিক্যাপ, জুট, লেদার, তাদের জন্য ওয়ার্ল্ডের সবচেয়ে টপ ফেয়ার হচ্ছে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট অ্যাম্বিয়েন্টি ফেয়ার, এটা হচ্ছে একদম টপ। এরপরে হংকং এ ফেয়ার হয়, মালয়েশিয়াতে হয়। তো আপনাকে এই পুরো লিস্টটা কোথায় পাবেন, এই পুরো গাইডলাইনটা পাবেন ইপিবির ওয়েবসাইটে, ঠিক আছে? আর আমাদের সাথে তো কানেক্টিভিটি থাকবে, এন্ড দেন আমরাও গাইড করে দিব। সো ফেয়ারে যদি টুডে অর টুমরো যেতে চান, এটা অবশ্যই একদম টপ ফেয়ারে যেতে হবে যেখানে ম্যাক্সিমাম বায়াররা থাকে, এটা আপনারা জেনে রাখেন। বাই দ্য আমি একটু এই পার্টটা শেষ করি, তারপরে কথায় আসতেছি আবার, না হলে আমাদের আপনারা মানে মিনিমাম ইনফরমেশন পাবেন না। সো এখানে 4টা পয়েন্ট শেয়ার করলাম। এক্সপোর্টেবল একটা প্রোডাক্ট যার ডিমান্ড লাগবে, কম্পিটিটিভ একটা প্রাইস করতে হবে, এবং এর জন্য আইডিয়া হচ্ছে চীন এন্ড ভারতের সাথে কম্পেয়ার করা, এবং এটা কম্পেয়ার করবেন আলিবাবা এবং অ্যামাজনে ঢুকে ওদের প্রাইসটা কত ইউনিটে কত ডলার, আপনারটা কত ডলার। সো প্রাইসিং করা জানতে হবে, এবং প্রাইসিং করা না জানলে তো আপনারা পারবেন না। আমি দেখলাম যে অনেক ঝুটের ফ্যাক্টরি, অনেক ভালো ভালো আমাদের উদ্যোক্তা, তারা প্রাইসিং করতে পারে না। কাস্টমাইজেশনের কথা বলে দিলাম। এটা কেন বললাম, কারণ বায়াররা বলবে যে তুমি এই কালারটা চেঞ্জ করো, ওই জিনিসটা অ্যাড করো, রেসিপিটা চেঞ্জ করো। এটা ডিপেন্ডস অন, আপনি হয়তোবা মানতে চাবেন না, বাট আমি তো বললাম যে এখানে কাস্টমাইজ করতে হবে। ডিফারেন্ট টেরিটরি ডিফারেন্ট প্রোডাক্ট চাবে, মিনিমাম একটা বাজেট লাগবে। এন্ড এরপরে আসি যেটা একটা পার্টে আপনারা চলে আসছেন, আপনারা বললাম যে স্কিলটা কন্টিনিউ আপডেট করতে হবে, যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেড। কেন আপডেট করতে হবে? ছোট্ট একটা ভুলে বড় ধরনের প্রবলেম হবে। ধরেন বড় ধরনের প্রবলেমটা কি হয়, ধরেন আপনি লোকালে কোথাও ফুড সাপ্লাই দিলেন, কোনো একটা ঝামেলা হলো, আপনি চাইলে সাথে সাথে রিটার্ন নিয়ে আসতে পারলেন আপনার কাছে। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে একটা কোম্পানি ধরেন উনি সাফার করেছে কিভাবে, উনি সৌদির মতো মার্কেটে কন্টেইনার নিয়ে আবার ফেরত আনতে হয়েছে। সো এটা একটা এম্বারেসিং এন্ড হচ্ছে ওনার প্রচন্ড লস হয়েছে। সো এই কাজগুলি তো করা যাবে না আমাকে। সো এই জন্য আপনাকে প্রসেস গুলি জানতে হবে, এবং বেসিক প্রসেস না জেনেই অনেক মানুষ করতেছে, ট্রুলি এটা করতেছে বেসিক প্রসেস না জেনে। সো আমরা একটা বেসিক সেশনে আছে, আশা করি আপনারা বেনিফিটেড হবেন। দুই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি সলভ করা যায় কিনা। মানে যত প্রবলেমই থাকুক ট্রেডে, এটা সলভ করা যায়। সেটা উদাহরণ দিয়ে বলি। ধরেন আয়ারল্যান্ডে আমার একটা প্রোডাক্ট গেল, সেটা ওই লেক্সাসের কাহিনীটা আবার বলি। লেক্সাস যখন গেল, এর আগে ধরেন আমি ফার্মাতে ছিলাম, ইলেকট্রনিক্স এন্ড দেন ফুডে আসলাম। সো আমার অ্যাকচুয়ালি ফুডের গাইডলাইন তখন জানা নাই, বাট আমি যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে অনেকদিন কাজ করি, সো আমি ফ্রিকুয়েন্টলি শিপমেন্ট করলাম। সো ডাবলিন পোর্টে আমার বায়ার আমাকে জানালো যে ভাই আপনি যে কন্টেইনার পাঠিয়েছেন, এখানে বিস্কিটের গায়ের মধ্যে লেখা আছে মিল্ক পাউডার। সো এটা যেহেতু ইউ টেরিটরি, ইউরোপিয়ান ইউনিয়ন, এখানে রেগুলেশনটা হচ্ছে মিল্ক পাউডারটা মাস্ট বি ইউরোপ থেকে যেতে হবে। সো আলটিমেটলি আমাদের তো ওই প্রিপারেশন ছিল না। সো আমরা ওই সময় ইন্ডাস্ট্রির সিনিয়রদের সাথে কমিউনিকেট করলাম। সো এখানে আমি ইনফরমেশনটা শেয়ার করছি আপনাকে, একটা ইনফরমেশন আপনার লাইফটা ইজি করবে। সো যারা সিনিয়র ছিলেন তারা বললো তুমি কোনো টেনশন নিও না, বাংলাদেশে পার্টেক্স, ডেনিস এরকম আরো কয়েকটা কোম্পানি, ওরা হচ্ছে ইউরোপ থেকে মিল্ক ইম্পোর্ট করে, তুমি ওদের সাথে কোলাবরেট করো, এবং একটা কোম্পানিকে ডেফিনেটলি হেল্প করে। ওরা আমাদেরকে ওদের যে বিল অফ এন্ট্রি সব ডকুমেন্ট শেয়ার করে, ওরা জাস্ট নোটিফাই করে দিচ্ছে যে হ্যাঁ ওরা আমাদের সাপ্লায়ার। আমরা এই জিনিসটা বুঝাতে যাচ্ছি যে একটা সূক্ষ্ম জিনিস দিয়ে আপনি চাইলে ট্রেডের বড় ধরনের প্রবলেম, এবং শুধু আমি লেটার হেডে এটা মেনশন করে দিয়েছি সাইন দিয়ে যে হ্যাঁ আমাদের এটা এই ইউরোপ থেকে গিয়েছে, অ্যাকচুয়ালি সেটা ইউরোপ থেকেই গিয়েছে, ঠিক আছে? জাস্ট ধরেন আমরা নিজেরা ইম্পোর্ট করিনি, বাট আমি চাইলে ওই মোমেন্টে প্রচন্ড পেরেশানিতে পড়তে পারতাম, প্রচন্ড ঝামেলায় পড়তে পারতাম, আমার কোম্পানির ফাইন্যান্সিয়াল লস হইতো, কন্টেইনার নষ্ট হইতো, আমার বায়ারের সাথে সম্পর্ক নষ্ট হইতো, যেটা বুঝে বললাম যে একটা কোম্পানি আবার ফেরত আনতে হয়েছে। কিন্তু আমরা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে আমরা আসলে কন্টেইনার রিলিজ করে দিয়েছি। এই ধরনের অনেক ইস্যুজ আছে যেগুলি আমরা আস্তে আস্তে হয়তো আর একটু শেয়ার করবো। আরেকটা জিনিস লাগবে আপনার, সেটা হচ্ছে মিনিমাম টাইম অ্যান্ড স্ট্রংলি কমিটেড হইতে হবে। মিনিমাম টাইমটা কেন বলছি, কারণ একটা অ্যাগ্রো বেস কোম্পানি, ওদের এখানে যখন আমি আমার কোম্পানির এক্সপোর্ট সেবার কনসালটেন্সি শুরু করেছি, সো উনি আমাকে মিটিং এ ইনভাইট করলেন, উত্তরায় গেলাম আমি। যাওয়ার পর উনি বললো যে জাহিদ ভাই আমার কিন্তু 3 মাসে $3 লাখ লাগবে। মানে খুবই একটু এম্বারেসিং বিষয়টা যে 3 মাসে 3 লাখ, ওনার এক্সপোর্ট নাই, কিছু নাই, ইভেন এক্সপোর্ট ডিপার্টমেন্টে কোনো লোকও নাই। সো এই যে ধরেন এই যে ছোট সময় বড় একটা চাওয়া, এটা আসলে আমাদের জন্য খুব, আপনারা চিন্তা করে দেখেন আপনারা যে লোকাল ব্যবসাটা করছেন এটা কতদিনে করছেন। সো স্টার্ট আপের ভাষায় নর্মালি হচ্ছে আমাদেরকে
ধরেন 2 থেকে 3 বছর সময় দেওয়া উচিত। সিমিলারলি আপনি আমরা যেভাবে গাইড করি, আমরা চাই যে অন্তত 6 মাসে একটা ইনকোয়ারি আসুক, আস্তে আস্তে গ্রো হবে, এন্ড দেন 1 ইয়ারে আপনি 1টা 2টা 5টা পর্যন্ত শিপমেন্ট করেন, টেরিটরিতে ঢুকেন, পরের বছর আরো ঢুকেন, এভাবে আস্তে আস্তে গ্রো হবে এবং একসময় আপনি মিলিয়ন মিলিয়ন ডলার এক্সপোর্ট করতে পারবেন। তো আমি একটু এবার আপনার সাথে কথা বলবো, যেই প্রবলেমগুলো আমি শেয়ার করেছি এছাড়া আর কি প্রবলেম মনে হয় আপনাদের উদ্যোক্তা লাইফে, আর কি ধরনের প্রবলেম আপনারা ফেস করেন, অথবা আপনাদের কি কি প্রবলেম আছে? প্রবলেমগুলি শুনলে আমার হয়তোবা সেশনটা আরো প্রাণবন্ত করা যাবে। জি, একটু 1 বাই 1 বলেন। আপনারা কি এই পয়েন্টগুলি বুঝতে পেরেছেন? এটা একদম কমন প্রবলেম বলেছি আমি, যেটা আমি কমনলি পেয়েছি মার্কেটে। কারো কোনো বিষয় থাকলে বলেন, আর না হলে আমি সামনে আগাবো। ভাই আপনি একটা বললেন যে কাস্টমাইজেশন। জি জি, প্রোডাক্টটা ডিফারেন্ট রিকোয়ারমেন্ট যাবে বায়াররা। সো আপনার এটা আমি বললাম যে এই মাইন্ডসেটটা থাকতে হবে। আপনি হয়তোবা দিবেন না, কিন্তু আপনি বায়ারের সাথে প্রচন্ড পজিটিভ নিয়ে বলবেন যে হ্যাঁ আমি দেখছি, করছি, আমি চেষ্টা করছি। বাট এমনও তো হইতে পারে আপনি ডিরেক্টলি ডিক্লাইন করে দিলেন যে না ভাই এটা আমি পারবো না। তাহলে কি হবে? ওই বায়ার ওই মোমেন্টেই অন্য জায়গায় শিফট করবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে কি কাস্টমাইজেশন করে দেওয়াটা তো যদি আমার পক্ষে পসিবল হয় তাহলে কি এটা দেওয়াটা কি বেটার? ডেফিনেটলি ওটা তো আপনাকে আমি তো তাই বললাম যে চায়না তো ওই কারণেই ওয়ার্ল্ড মার্কেট কন্ট্রোল করছে, কারণ সবাই ওর কাছে আসে, কারণ জানা যে ওই সব প্রোডাক্ট কাস্টমাইজ করে দিতে পারবে। যেটা আমি তো বললাম যে লেক্সাসের যেই কোম্পানিতে ছিলাম ওরা কাস্টমাইজ করে নাই, না করার কারণে আমরা কিন্তু মার্কেটে ঢুকতে পারিনি ওই সময়। আচ্ছা, আমি যেটা করছি ভাইয়া, আমার প্রত্যেকটা প্রোডাক্টই আমার কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি কাস্টমাইজ করে দিই। একটু কষ্ট হয়, এটা সত্যি, কাস্টমাইজেশন করাটা আসলে একটু কঠিন, বাট আমি প্রত্যেককেই আমি কাস্টমাইজ করে দেই। আচ্ছা আচ্ছা, যার কারণে আলহামদুলিল্লাহ কাস্টমার আসলে মানে আমার কাছ থেকে যে নিচ্ছে সে আরেকজনকে রেফার করছে যে হ্যাঁ এই ওনার কাছ থেকে প্রোডাক্ট আমরা যেভাবে চাই সেভাবেই পাচ্ছি। জি 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 জি, আর কেউ বলেন। জি জি, আমি যেটা বলতে চাচ্ছি, ডিরেক্টলি যখন আমরা এক্সপোর্ট লাইসেন্সটা করব এবং ডিরেক্টলি এমনিতে তো আমরা ফেডেক্স এর মাধ্যমে দিচ্ছি, তো যেটা হলো, এবং আপনি যেটা বললেন কাস্টমাইজ, এটা আমরা অহরহ করতেছি। বাংলাদেশের বহু বায়ার আছে যারা ইউরোপ, আমেরিকা বিভিন্ন কান্ট্রিতে পাঠাচ্ছে এবং তারা মনে হয় একবার এক একটা 50টাও স্যাম্পল বানিয়েছে। তো আমি বাংলাদেশেও দিচ্ছি, দেশে বাইরেও কাস্টমাইজ করে দিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে ইআরসি, হ্যাঁ, এক্সপোর্ট লাইসেন্স, এই যে আমরা আইসিটি মিনিস্ট্রি, এসএমই, এই যে এসএমই, তারপর জয়িতা ফাউন্ডেশন, কমার্স মিনিস্ট্রি, অনেক জায়গায় আমরা মোটামুটি সব উদ্যোক্তা কম বেশি জড়িত। তো ইআরসি করতে গেলে বা এক্সপোর্ট, তখন কিন্তু একটা অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হয়, হ্যাঁ, বাংলা ক্রাফট বা যে কোনো একটা অ্যাসোসিয়েশন। তো এছাড়া তো আমরা আসলে মানে এক্সপোর্ট লাইসেন্সটাও করতে পারবো না, এক্সপোর্টও করতে পারবো না। তো সেক্ষেত্রে আপনারা যে আইসিটি মিনিস্ট্রি তারা কেন আমাদের যে উদ্যোক্তারা, সেটা পুরুষ নারী যে হোক, হোয়াটএভার যেই ইয়েটা থাকুক, কেন আমাদের একটা অ্যাসোসিয়েশনের কাছে যেতে হবে? আমি তো আইসিটি মিনিস্ট্রিতে যাচ্ছি, আমি এসএমই ফাউন্ডেশন আছি, আমি জয়িতাতে আছি, আমি সব জায়গায় মোটামুটি নিবন্ধন। তো সেখানে আমাকে একটা অ্যাসোসিয়েশনের মেম্বার না হলে সেখানে হয় না। আমি অ্যাসোসিয়েশনও আছি, কিন্তু দেখেন আমার এক্সপোর্টটা কিন্তু অ্যাসোসিয়েশনের মেম্বার হলেই আমি দেন সরকারিভাবে এক্সপোর্ট করতে পারবো। আর আপনি যেটা হালাল ফুডের কথা বললেন, ওইটা আমি ওভাবে আমি পার্সোনালি যাচ্ছি না। আপনি এটা কোনো উদ্যোক্তাকে দায়ী করতে পারবেন না, প্রথমত আমি বলতেছি, কারণ অনেকগুলো কর্মশালা নেওয়া হয়েছে, হ্যাঁ, এসএমই ফাউন্ডেশন যেটা নিয়েছেন এবং বারবারই ওখানে বলেছে এটা হালাল ফুডের একটা ফেয়ার, হ্যাঁ, মালয়েশিয়াতে। তো ওয়াই ওখানে এই জুট, তারপর বিভিন্ন ক্লোদিং, হ্যাঁ, এই ধরনের উদ্যোক্তাদেরকে তারাও তো বাছাই করে নিয়ে গেছে, কারণ তাদের হচ্ছে শর্ট পড়ে গেছে। আপনি জানেন যে আমাদের যারা খাবার নিয়ে কাজ করে ম্যাক্সিমাম তাদের কিন্তু বিএসটিআই বা প্যাকেজিং, হ্যাঁ, এগুলোতে তারা খুবই
মানে দুর্বল। দুর্বল আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় যে ব্যবস্থা, একটা কাগজ 5,000 টাকা কাগজ, একটা পেপার বের করতে আমার 25,000 টাকা দিতে হয়। তো আপনারা কেন আইসিটি মিনিস্ট্রি থেকে একজন উদ্যোক্তা, তো একটা ফোন নাম্বারই যথেষ্ট, সেটা দিয়ে সার্চ দিলে তো আপনি আমার সব কিছু চলে আসবে তথ্য। হ্যাঁ, আমি প্রতিটা পদে পদে কেন আমাকে এতগুলো পেপারস বানাতে হবে? জি, আপনার প্রবলেমটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আমার প্রবলেমটা হচ্ছে এক্সপোর্ট লাইসেন্স করতে হলে হ্যাঁ, আমি প্রবলেমটা আপনার এটাই যে আমি যখন এক্সপোর্ট লাইসেন্স আমি করতে যাব বা এক্সপোর্ট করব, আমাকে কিন্তু একটা অ্যাসোসিয়েশনেরই কাছে ধর্ণা দিতে হয়। হ্যাঁ, তো ওয়াই আপনারা কেন সেটার হচ্ছে উদ্যোক্তাদের ব্যবস্থা করেন না? এরকম 20,000 করে করে আমি যদি বিসিসিআই তে থাকি, আমি যদি হচ্ছে বাংলা ক্রাফটে থাকি, তাহলে আপনাদের এতগুলো মন্ত্রণালয়ে আমরা যাচ্ছি, তো আপনারা আমাদের এতগুলো উদ্যোক্তার এই জিনিসটা দেখবেন না? এইটা আপনারা এমন একটা ব্যবস্থা করেন যেন কোনো অ্যাসোসিয়েশনে আমাদেরকে যেতে না হয়। আচ্ছা, আমরা এটা শেয়ার করি। এটা একদম কমন প্রবলেম। ইভেন এই প্রবলেমটা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি যে বাংলাদেশে মানুষের লাইসেন্সিং করতে গেলে যে পরিমাণ খরচ হয়, মানুষ এখানে ডিস্ট্রাক্টেড হয়ে যায়, মানুষ পুরো হতাশ হয়ে যায়। এটা মানে ট্রু, আপনার যেই প্রবলেমটা এটা ট্রু। এটা এর আগে অনেকে বলেছে। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি, যেহেতু এই জিনিসটা আমাদের কন্ট্রোলের বাইরে। এটা আসলে সিসিএনডি কন্ট্রোল করে, চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, যারা ইআরসি দেয়। এন্ড আমরা সর্বোচ্চ এর আগে অনেক পার্টিসিপেন্টের বিষয় নিয়ে কথা বলেছি। এটা নিয়ে আমি পরে আপনার সাথে আর একটু শেয়ার করছি, ঠিক আছে? আমরা একটু সামনে আগাই, তারপর আবার কথা বলি। সো আপনারা অ্যাকচুয়ালি এক্সপোর্টে কেন আসবেন? আপনি যে লাইসেন্সের কথা বললেন সেটা আমি শেয়ার করছি। আমার একটা পয়েন্ট আছে লাইসেন্স, আমি এখনই শেয়ার করে দিচ্ছি। সো কেন এক্সপোর্টে আসতে চান, এটা যদি মূল জিনিসটা জানতে চান, একদম সহজভাবে বসি, এই বইয়ের ভাষায় না বলে, যেই প্রোডাক্টগুলি বাংলাদেশে অনেক বেশি আছে, অ্যাকচুয়ালি আপনাদেরকে এটা সোর্স করে এটাই এক্সপোর্ট করে দেওয়া উচিত, যেই প্রোডাক্টটা বেশি আছে। সো যেমন ধরেন যারা জুট নিয়ে কাজ করে, যারা হ্যান্ডিক্যাপ নিয়ে কাজ করে, অথবা লেদার, অথবা আরো যেই ভ্যারাইটি অফ আইটেম, যেমন বাংলাদেশ এগ্রিকালচার অনেক মানে আইটেম আছে যেগুলি ওয়ার্ল্ড এর টপ প্রডিউসার। আমাদের উচিত অ্যাকচুয়ালি ওই আইটেম গুলিকে সোর্স করে ওই আইটেম গুলি নিয়ে হাও এক্সপোর্ট করে দেওয়া। ওইটাই হচ্ছে আমার বেনিফিট হবে। ফার্স্ট বেনিফিটটা হচ্ছে ক্যাশ ইনসেন্টিভ আমরা পেতে পারি। আমরা এক্সপোর্ট করলে আপনি ভ্যাটে একটা সুবিধা পাবেন। আমাদের লোকাল মার্কেটে যে এক্সপোর্ট করতে গেলে 15% ভ্যাট দিতে হয়, এক্সপোর্টে দিতে হচ্ছে না। এই জিনিসগুলি আর বলছি না, আমরা সামনে আগাচ্ছি। সো মূল বেনিফিটটা তো আপনারা জানেন, আপনারা এখানে একদম নিউ কামার না। কয়েকটা রিস্ক বলে দিই আমি, যে ইন্টারন্যাশনাল মার্কেটে যখন বিজনেস করতে যাবেন, আমরা চেষ্টা করব ক্রেডিটে সেল না করার জন্য। যদি ক্রেডিট দিয়ে দেন, ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের কাছে এমন এক ক্লায়েন্ট আসে যারা হচ্ছে তারই কাজিন মালয়েশিয়াতে থাকে। উনি হচ্ছে মনে করেন এগ্রিকালচার একটা আইটেম পাঠিয়েছে বাকিতে, যে তুমি কন্টেনার পাঠাতে থাকো, আমি তোমাকে টাকা দিব। এভাবে 3 মাস 4 মাস হয়ে গেছে, উনি আর টাকা দেয় না। এখন উনি আমাদের কাছে আসছে, ওনারই ধরেন খুব ফ্যামিলির একজন লোক। তো আমি বললাম যে আপনি কেন ক্রেডিটে দিলেন, এখন কিভাবে আপনি এটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ল বলেন যা বলেন, এভাবে যেই প্রসেস, এটাতে আসলে আপনার ফাইন্যান্সিয়ালি আরো আপনি লুজার হয়ে যাবেন। সো আমরা চেষ্টা করব নতুনরা যারা, আমরা এমন পেমেন্ট টুলস ইউজ করার জন্য, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডে খুব সুন্দর একটা সিস্টেম আছে। আপনি 50% অ্যাডভান্স পেমেন্ট নিয়ে আসবেন, প্রোডাক্ট তৈরি করবেন, জাহাজে তোলার ডকুমেন্ট ছাড়ার আগে বাকি 50%, এভাবে হচ্ছে একটা কমন প্র্যাকটিস। এছাড়া যদি বড় শিপমেন্ট হয়, যে ফুল কন্টেইনার, তখন বায়ার আপনাকে এলসি পেমেন্ট দিবে। এলসি পাঠাবে, তখন আপনি এলসি মানে হচ্ছে গ্যারান্টিড পেমেন্ট। সো এটা একটা রিস্ক, এটা কেয়ারফুল থাকবেন আপনারা। আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে কোয়ালিটি প্রোডাক্ট মেনটেন করতে হবে। কোয়ালিটি প্রোডাক্ট যদি দেন, তাহলে কমপ্লায়েন্সের ঝামেলাটা আপনারা পড়বেন না। ইন্টারন্যাশনাল মার্কেটে সবচেয়ে বড় যে প্রবলেমগুলি, এর মধ্যে অন্যতম হচ্ছে কমপ্লায়েন্স। সো আমাদের এখানে একটা ট্রিক্স বলে দিই কিভাবে আপনি কমপ্লায়েন্সটা ঝামেলা এড়াবেন। আপনারা এমন একটা মার্কেট সিলেক্ট করতে হবে যেই মার্কেটে আপনার প্রোডাক্ট অনুযায়ী রেগুলেশনটা কম, প্রেশারটা কম। খেয়াল রাখেন, প্রেশার যেখানে কম থাকবে ওই মার্কেটে ফার্স্টে চয়েস করবেন।
এছাড়া আরো অনেকগুলি রিস্ক আছে, পলিটিক্যাল, লিগ্যাল, ফরেন এক্সচেঞ্জ, ফ্রড, অথবা কার্গো যদি কোনো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলি আনইউজুয়াল, এগুলি রেগুলার হচ্ছে না। রেগুলার হচ্ছে দুইটা রিস্ক, একটা হচ্ছে নন পেমেন্ট, একটা হচ্ছে কমপ্লায়েন্স। ঠিক আছে, তো আমরা একটু সামনে আগাই, তারপর আবার একটু কথা বলবো। আমরা যদি পুরো প্রসেসটা বুঝতে যাই, একটু সবাই অ্যালাউ করেন পুরো প্রসেসটা একবার একটু আইডিয়া দিয়ে তারপর আবার কথা বলি। সো অনেক ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে অথবা ইন্টারনেটে অ্যাভেলেবেল, বাট আপনি কোন জায়গাটা টাচ করবেন, কোন জায়গা টাচ না করলে হবে। নাম্বার ওয়ান হচ্ছে আপনার একটা রাইট প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, সেটা অবশ্যই গভর্নমেন্টের রুলস রেগুলেশন দেখে কোন প্রোডাক্টটাতে গভর্নমেন্টের কিছু বেনিফিট আছে, কোন প্রোডাক্টটা বাংলাদেশ থেকে ইজিলি এক্সপোর্ট করা যায়, এই ধরনের একটা প্রোডাক্ট চয়েস করা হচ্ছে উত্তম। তাহলে খুব তাড়াতাড়ি আপনি এক্সপোর্ট মার্কেটে ভালো করতে পারবেন। আর এছাড়া আমি তো কয়েকটা পয়েন্ট বললাম একটু আগে, যে মার্কেট ট্রেন্ডে কি চলছে এটা জানতে হবে, এই অনুযায়ী মার্কেট ডিমান্ড আছে কিনা, এই ধরনের একটা প্রোডাক্ট আমরা চুজ করব। সিমিলার ওয়েতে ওয়ার্ল্ডে যে এত এত মার্কেট, 200 অথবা 200 প্লাস মার্কেট বলি আমরা, এই মার্কেট গুলিতে অ্যাকচুয়ালি কোন মার্কেটটাতে আপনি পাঠাবেন, এটা কিন্তু ডেফিনেটলি আপনাকে ধরেন এই ধরনের একটা ইন্ট্রোডাক্টরি সেশনের পরেই আপনাকে সিলেক্ট করে ফেলা উচিত, একটা প্রোডাক্ট এন্ড মার্কেট, এন্ড দেন হচ্ছে আপনি একটা প্ল্যান সেট করবেন। না হলে কি হবে, আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন, এলোমেলো হবেন, হাজারো ট্রেনিং করে আপনার কোনো লাভ হবে না। সো রাইট মার্কেটটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ আমি যখনই কাজ করতে যাই, আমি তো নিজেও এক্সপোর্ট করি, আমার 100% একটা প্রোডাক্ট নিয়ে, ধরেন আমার যে এগ্রিকালচার প্রোডাক্ট যায়, এগ্রিকালচার প্রোডাক্ট যাচ্ছে হচ্ছে ইউএইতে যাচ্ছে, মালয়েশিয়াতে যাচ্ছে, গালফের কয়েকটা টেরিটরিতে যাচ্ছে। তো এই 4-5টা মার্কেটে হচ্ছে আমার টার্গেট, এবং এই 4-5টা মার্কেটে আমি মার্কেট ভিজিট করি। আবার ধরেন এবার আসি আমি ঝুট, হ্যান্ডিক্যাপ, লেদার, এখানে ধরেন আমাকে ইউরোপ সেগমেন্টে আবার কাজ করতে হচ্ছে। সো স্পেসিফিক মার্কেট নিয়ে কাজ করতে হবে, যেই মার্কেটের সাথে আমাদের গভর্নমেন্টের রিলেশন অথবা অন্যান্য বিজনেসের রিলেশন আছে। একটু আগে বললাম যে এই ইনফরমেশন গুলি কোথায় পাবেন, আইটিসির মতো একটা টুলস আছে, আইটিসি ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার, অথবা ওইসির মতো একটা টুলস আছে, এগুলিতে পাবেন। অথবা আপনারা ইপিবির যে ডেটা শিট আছে, যে বাংলাদেশ থেকে কোন প্রোডাক্ট কোন টেরিটরিতে বেশি আছে, এখান থেকে লিস্ট বের করে টপ 10 মার্কেট সিলেক্ট করা হচ্ছে উত্তম। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এক্সপোর্ট ব্যবসার সবচেয়ে ভাইটাল হচ্ছে বায়ার ফাইন্ডিং। সো একটা বায়ার পাওয়ার জন্য তো আমি একটু আগে বললাম যে আমরা আমাদের দেশের মানুষরা কেন পাচ্ছে না, অনলাইন ডিজিটাল মানে ডিজিটালে ওনাদের প্রেজেন্স খুব দুর্বল। ইভেন আপনাদের সবার যদি একটা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট থাকে এবং আপনাদের সোশ্যাল মিডিয়াটা এমন ভাবে গুছানো থাকে যে এভরিডে কিছু না কিছু আপনার প্রোডাক্টের ফিচার, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ভিডিও আপলোড করছেন, আপনি প্রচার করছেন আপনার টিম, আপনার ধরেন একটা ছোট্ট ফ্যাক্টরি, এটাই তখন একটা মানে স্ট্রং জিনিস হয়ে যায়। এন্ড দেন পরবর্তী ধাপ হচ্ছে আমরা বিভিন্ন লিড কালেক্ট করতে বলি, বায়ার পাওয়ার, সেটা আমি একটু পরে বলছি কিভাবে বায়ার পেতে হবে। সো যদি জানতে চান এক্সপোর্ট বিজনেসের 3টা কি এরিয়া, সেটা হচ্ছে প্রোডাক্ট, মার্কেট এন্ড বায়ার। এছাড়া আর কি করতে হয়? এছাড়া সো আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে যার প্রোডাক্টের কোনো ঠিক নেই, মার্কেট আর বায়ার তো দূরের, উনি এসে বলে যে আপা যে প্রবলেমটা বলছে, উনি আসলে উল্টা কথাটা বলে, উনি বলে যে ভাই আমি অনেক কিছু করছি। বলছে কি করছেন? উনি অনেক যুদ্ধ করে লাইসেন্স করছে 50-60 হাজার টাকা খরচ করে। সো লাইসেন্স করে কি হবে যদি ওনার কোনো প্রোডাক্ট, মার্কেট, বায়ার সম্পর্কে কোনো ধারণা না থাকে? লাইসেন্স তো উইদিন 1 ইয়ার্স এর মধ্যে আবার রিনিউ করতে হবে। সো মানুষ কি হয়, ডিস্ট্রাক্টেড হয়ে যায়, চাপে পড়ে যায়। সো আমরাই সাজেশন দিব আগে প্রোডাক্ট মার্কেট সিলেক্ট করে বায়ার ফাইন্ডিং শুরু করব। বায়ার যখন লিড দেয়া শুরু করবে, আপনি হয়তো বা ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত করতে পারেন। এটা আমি সিরিয়ালি বলে দিচ্ছি কি কি করতে হবে। সো আমাদেরকে এরপরে লাইসেন্সিং গুলি করা হচ্ছে উত্তম। আমরা কোন মোডে শিপমেন্ট করব, কোন পোর্ট থেকে কোন পোর্টে যাবে, এগুলি একটু জেনে রাখতে হবে একদম শুরুতেই। আপনার প্রোডাক্টের এইচএস কোড সম্পর্কে জানতে হবে, আপনাদেরকে ইনকো টার্ম সম্পর্কে জানতে হবে। এই জিনিসগুলি আজকে চেষ্টা করবো একটা গো থ্রু করে দেওয়ার জন্য। এন্ড আপনাদেরকে পেমেন্ট টার্ম এন্ড হচ্ছে লাস্টে শিপিং টার্ম, এই হচ্ছে আমাদের বিজনেসের ওভারঅল। এছাড়া আরো হাজারো জিনিস আপনারা চোখে দেখবেন, বাট সব যদি আপনি বুঝতে যান, জানতে চান, আপনি আসলে অপারেশন করতে পারবেন না। আমি একটু আপনাদের কোয়েশ্চেন আসার আগে একটু বলি, আপনারা একটা প্রোডাক্ট ডেভেলপ করবেন, একটা মার্কেট সিলেক্ট করবেন এবং বায়ার নেগোশিয়েট করা শুরু করবেন। ইন দ্য মিন টাইম এই 3টা পার্টের পরবর্তীতে আমি বলবো যে ভাই এবার সার্টিফিকেশন আর লাইসেন্সিং করেন।
এর আগে সার্টিফিকেশন আর লাইসেন্সিং করে আপনার এই কাজটা করতে কারো হয়তো বা 6 মাস, কারো 1 বছর, এমনও হয় কারো যে আমার সাথে 3 বছর কানেক্টেড, উনি কোনো একটা স্টেপও আগাতে পারছে না। ওনার প্রোডাক্ট আছে কিন্তু উনি মার্কেটে একটা স্টেপ দিতে পারে নাই, বায়ার তো দূরের কথা। সো ওনার আসলে লাইসেন্স করে লাভটা কি? এন্ড দেন আমরা প্রাইসিং করতে হবে, ইনকো টার্ম সম্পর্কে জানতে হবে, শিপিং ডকুমেন্ট, পেমেন্ট এন্ড শিপমেন্ট, এই হচ্ছে আপনাদেরকে টাচ করতে হবে। এবার একটু ওয়ান বাই ওয়ান কথা বলেন, এই রিলেটেড কথা বলেন। পরবর্তীতে আমরা তো আরো অনেকগুলো ইনফরমেশন শেয়ার করব। 2 মিনিট কথা বলেন আপনারা যারা কিছু কথা বলতে যাচ্ছেন। ভাইয়া, ওই যে বায়ার ফাইন্ডিং যে বিষয়টা বললেন, এটা কোনো টুলস আছে বা কোনো সাইট আছে যেখানে আমরা খুঁজে পেতে পারি বায়ারদেরকে? অনেক অনেক অনেক। আপনি সেশনে তো ধরেন একটা টাচ পাবেন, আপনি আমার লিঙ্কডইন আইডিতে প্রায় 5-6টা ব্লগ আছে একদম ডিটেইল, এবং এত ডিটেইল আমার বিশ্বাস আর কোথাও নাই। আমার লিঙ্কডইন আইডি আমি দিয়ে দিব আপনাদেরকে, মানে ওইখানে পুরো রিটেন করা আছে। জি, সেটা খুব ভালো হচ্ছে। জি জি জি, ওটাতে আপনার বেনিফিটেড হবেন। এবং আপনার আমার ফেসবুকে অনেক ভিডিও আছে, মানে পুরো প্রসেসটা ভিডিও করা আছে। আমি কিছু আজকে শেয়ার করে দিচ্ছি, আর কিছু আপনারা আমার সাথে ফলো করলে পরে পাবেন। তো আমি এবার একটু সামনে আসি, দেন লাইসেন্সিং এ আসতেছি। আপার যে বিষয়টা, আপনাকে অ্যাকচুয়ালি কোন কোন বিষয়ে টাচ করতে হবে। আপনি নিজে হচ্ছেন এক্সপোর্টার, আপনাকে একজন ইম্পোর্টার অথবা রিটেইলার অথবা বায়ার যাকে বলি তাকে খুঁজতে হবে। এছাড়া আরো 2-3টা পার্ট আছে, ব্যাংক আছে, সিএনডি আছে, ফ্রেট ফরওয়ার্ডার আছে, কাস্টমস আছে। এতগুলি পার্ট আপনি কোনটা রেখে কোনটা সামাল দিবেন। আমি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে বলি, আপনারা একটা ভালো ব্যাংক যেখানে আপনার একটা ভালো রেফারেন্স আছে, এই ব্রাঞ্চে অ্যাকাউন্টটা করবেন আপনি। ভালো ব্যাংক যেখানে আপনার রেফারেন্স আছে, না হলে ট্রেডটা আপনার জন্য অনেক কমপ্লিকেটেড হবে। কারণ এটা তো আর লোকাল ট্রানজাকশন না যে ব্যাংক দিয়ে দিবে। যখন ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট আসবে, ওনারা আপনাকে কি করবে আমি বলি আপনাকে, ওনারা কিন্তু আপনাকে পেমেন্টটা দিতে যাবে না। এবং না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে ওনারা টেনশন করবে যে আপনি কি অ্যাকচুয়ালি দেশ বিরোধী কোনো কাজ করছেন কিনা, আপনি কি আদৌ শিপমেন্ট করবেন কিনা। সো এই জিনিসটা তো আপনি অলরেডি জেনে গেলেন আমার থেকে। আপনার উচিত এমন একটা ব্যাংকে ট্রানজাকশন ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য করা যেখানে আপনাকে ইন পার্সন ওই লোকটা চিনে, তখন উনি আপনাকে এই কাজটা ইজি করে দিবে। আর কি করবে কি করবে না বাকিটা আমি বলছি। সিএনএফ, ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং, ওনার কাজ হচ্ছে এই কাস্টমস এর যাবতীয় কাজ উনি করবে। উনি কি করবে, আপনি ধরেন 1 কন্টেইনার, হাফ কন্টেইনার অথবা 1 কন্টেইনার 10 ভাগের 1 ভাগ মালও চাইলে এক্সপোর্ট করতে পারেন। সেটাকে আমরা বলি এলসিএল শিপমেন্ট, মানে লুজ কন্টেইনার শিপমেন্ট। সো আপনি হচ্ছে ওনাকে ঢাকা কমলাপুর আইসিডির গেট পর্যন্ত পৌঁছে দিতে হবে। আপনার যদি কোনো ট্রান্সপোর্ট থাকে পৌঁছে দিবেন। বাকি কাজটা পুরোটাই উনি করবে, বাকি কাজে আপনার এক্সেস নাই। আপনি কি করতে হবে, আপনাকে ডকুমেন্ট তৈরি করে দিতে হবে। ডকুমেন্ট নিয়ে উনি হচ্ছে কাস্টমস থেকে পারমিশন নিবে, এন্ড দেন কন্টেইনারে লোড দিবে। কন্টেইনারে পুরো সবকিছু এই লোকটা করবে। তাহলে এই লোকের সাথে কোনো ঝামেলা করা যাবে না। বাট এই লোক যদি আপনার সাথে ঝামেলা করে, আপনার ইন্টারন্যাশনাল ট্রেডটা অনেক ক্লামজি হবে। এর জন্য আমার সাজেশন হচ্ছে, আমার যেমন আমার সাথে ধরেন এরকম আনলিমিটেড লোক আছে যারা সিএনএফ, ডেফিনেটলি আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব। আপনারা এদের সাথে কাজ করতে পারেন খুব ইজিলি। পরের পার্টটা হচ্ছে যেন এতগুলি নিয়ে একসাথে পেইন না নিতে হয়। পরের পার্টটা হচ্ছে ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্ট। ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্ট, আপনার যে প্রোডাক্টটা থাকবে এটাকে কন্টেইনারটা দেওয়া অথবা এয়ারে বুকিং দেওয়া, এই কাজটা এই এজেন্টটা করবে, ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্ট। সো এটা হচ্ছে সব হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পারমিশন অনুযায়ী উনি করবে এন্ড কাস্টমস এর যে বাংলাদেশের গভর্নমেন্টের রুলস রেগুলেশন অনুযায়ী এই 3-4টা বডি, 4টা বডির কাজ নিয়ে এখন একটু ওপেন কথা বলবো। এর আগে এর একটু বলে নি আর কি কি গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে। যেমন এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আছে, আমাদের একটা মেইন প্রমোটিং বডি, মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে, অথবা বিভিন্ন মন্ত্রণালয় আছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে। এই বডিগুলি হচ্ছে আমাদের এক্সপোর্টে আমাদের অপারেশনে লাগবে। সো আমার সাজেশন হচ্ছে সবার সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক রাখবেন। আর মেইনলি আপনার চ্যালেঞ্জ হচ্ছে ইম্পোর্টার, একটা ইম্পোর্টার ওভারসিজ থেকে, এরা তো ইন হাউসের। সো এদের সাথে আপনি যদি আমার লাইফের এক্সপিরিয়েন্স শুনতে চান, আমি যখন কর্পোরেটে ছিলাম আমি এদের সবার সাথে আড্ডা দিতাম। আই মিন আমার অফিস আফটার অফিস এদের সাথে বসে বসে টাইম স্পেন্ড করতাম। আমার নলেজ শেয়ারিং,
মানে ওদের থেকে নলেজ নিতাম এন্ড হচ্ছে ওদের সাথে রিলেশন বিল্ড আপ। সো রিলেশন বিল্ড আপে আমার যে লাভটা হতো আমি একটু বুঝিয়ে বলি, তাহলে আপনাদের সাথে এবার কোয়েশ্চেনে আসতেছি। ধরেন শিপমেন্টের একটা ডেট থাকে যে আজকে হচ্ছে 29 তারিখ, যে জাহিদ ভাই আপনার 30 তারিখে কিন্তু চট্টগ্রাম পোর্টে কার্গো ঢুকাইতে হবে, না হলে কিন্তু আমার কাট অফ ডেট চলে যাচ্ছে, আমি আর জাহাজে দিতে পারবো না। সো যখন রিলেশনশিপটা ভালো থাকে C&A ফ্রেট ফরওয়ার্ডারের সাথে, তখন দেখা গেছে যে আমার শিপমেন্ট একদিন লেট হয়েছে কিন্তু উনি কিন্তু ম্যানেজ করে পরে কাস্টমসে দিয়ে দিছে। এই কাজটা সম্পূর্ণ হচ্ছে রিলেশনশিপের উপর বেস করে। এবার আসি ব্যাংক। ব্যাংকে ধরেন টিটি আসছে, আমাদের একজন পার্টিসিপেন্ট ফার্স্ট শিপমেন্ট ওনার $5,000 আসছে, এখন ওনাকে তো ব্যাংক টিটি দিচ্ছে না, টাকা দিচ্ছে না। এখন উনি কি করবে? উনি তো এই টাকাটা তুলে উনি প্রোডাক্ট বানাবে, তারপর এক্সপোর্ট করবে। উনি পাগল হয়ে গেছে। সো এই কাজটাই হচ্ছে আপনাকে জানতে হবে কি ডকুমেন্ট দিলে এই টাকাটা আপনাকে দিয়ে দিবে। ওই ডকুমেন্টটার নাম হচ্ছে ARV, অ্যাডভান্স রিসিভ ভাউচার। সো এই জিনিসগুলি জেনে করে করাটা হচ্ছে বেটার। এবার আমি একটু আপনার সাথে কথা বলবো, এই যে কয়েকটা বডি দেখলেন, এদের সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার আছে কিনা? তাহলে আমি একদম আরো ডিটেইল বলবো, কারণ এদের সবার সাথে এক্সেপ্ট বায়ার ছাড়া এদের সবাই আপনার দেশের ভিতরে, এদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আর বাংলাদেশের এক্সপোর্ট হচ্ছে মাস্ট, কারণ আমাদের ফরেন রিজার্ভ দুর্বল। সো এক্সপোর্ট কিন্তু অনেক বেশি, গভর্নমেন্ট চাচ্ছে যে এক্সপোর্ট বাড়ুক। আপনারা একটু ওয়ান বাই ওয়ান কথা বলেন, এই বডিগুলির কোনটা সম্পর্কে আপনি একটু ডিটেল জানতে চান, একটু ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন করেন, তাহলে আপনাদের লাভ হবে। না হলে তো আলটিমেটলি লাভটা কি? কোনো কোয়েশ্চেন আছে এই এই বিষয়গুলি নিয়ে? আচ্ছা, কোনো কোয়েশ্চেন না থাকলে আমি এবার একটু লাইসেন্সিং এ আসি। আপা যে কোয়েশ্চেনটা করছে, অ্যাকচুয়ালি আমাদের দেশে এটা তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সো যেটা নিয়ন্ত্রণের বাইরে ওটা নিয়ে আমরা এখানে এই সেশনে এটা নিয়ে কথা না বলে, এটা নিয়ে আউটসাইডে যারা অথরিটি, এবং এটা অথরিটি কোনো অ্যাসোসিয়েশন নিজেও নিতে পারবে না। এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের রুলস সব চেঞ্জ করতে হবে। সো আমাদের দেশের নিয়মটা হচ্ছে আপনার একটা ট্রেড লাইসেন্স করতে হবে। ট্রেড লাইসেন্সটা আপনি একদম ইউনিয়ন পরিষদ, তারপরে হচ্ছে পৌরসভা, অথবা হচ্ছে আপনি ঢাকা সিটি কর্পোরেশন থেকে করলেও হবে এক্সপোর্ট শুরু করার জন্য। E-TIN এটা তো আপনি একদম নরমালি করতে পারবেন। ব্যাংকে একটা কারেন্ট অ্যাকাউন্ট লাগবে, এবং সেটা এডি ব্রাঞ্চ, আগে যেটা ছিল এডি ব্রাঞ্চ, অথবা এখন সব সেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে সব। সো যে কোনো একটা ব্রাঞ্চে, বাট এখানে মেইন জিনিসটা আপনাদেরকে ফলো করতে হবে, যেই ব্রাঞ্চে আপনার আপনার একটা রেফারেন্স আছে, তাহলে উনি আপনাকে হেল্প করবে। যেমন আমরা যারা আগে অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ, যেটাই যে আমাদের আপা ফেস করতেছে প্রবলেম, আমরা যেটা আগে জানতাম যে অ্যাকচুয়ালি আমি যখন ট্রেডিং শুরু করি কর্পোরেট থেকে বেরোবার পর, আমার তো ধরেন এত এত টাকা নাই আমার কাছে, আমি বারবার লাইসেন্সিং এ। তো আমি কি করলাম, আমি তখন এসিমি এক্সপোর্টার অ্যাসোসিয়েশন মতিঝিলে ছিল, আমরা 2,500 টাকা দিয়েই আমরা ইআরসি করে ফেলছি, যেটা এখন আর দিচ্ছে না। সো আমাদের উচিত হচ্ছে এই ধরনের একটা অ্যাসোসিয়েশন খুঁজে বের করা। এরকম আরেকটা অ্যাসোসিয়েশন ছিল বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প, যেটার ফিও ছিল এরকম 2,500, যেটা দিয়ে আপনি একটা ইআরসি করে ফেলতে পারবেন। আরেকটা টিপস বলে দেই, আপনার যে লোকাল এরিয়া, যে চেম্বার অফ কমার্স আছে, আপনার যে এলাকা, আপনার হোম ডিস্ট্রিক্ট যেখানে, আপনি যদি ঢাকার বাইরের কোথাও হন, ওইখানে কিন্তু খুব নমিনাল একটা ফি নেয়। সো নমিনাল ফি দিয়ে ওই চেম্বার অফ কমার্সেরটা দিয়েও আপনি ইআরসি করতে পারবেন। সো ইআরসি ফিটাই বেশি, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট 10-12 হাজার টাকা যাবে এটা। সো ইআরসি আমি সাজেশন দিব আপনারা ট্রেড লাইসেন্স, টিন, ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত করে রাখেন, এবং আপনি যখনই কোন একটা বায়ার পর্যন্ত যাবেন, ইনকোয়ারি হচ্ছে, নেগোসিয়েশন হচ্ছে, ওই মোমেন্টে আপনি বাকি লাইসেন্স গুলি করেন। বাকি লাইসেন্স গুলি আগে করলে আপনার যে লসটা হবে, আপনার তো প্রত্যেক বছর এগুলি রিনিউ করতে হবে। বাট আপনি যদি ডেসপারেট থাকেন, ডিটারমাইন্ড থাকেন যে না আমি এখনই এক্সপোর্ট করব, এই বছরই করব, ডেফিনেটলি আপনার লাইসেন্সিংটা আপনাকে ভ্যালুয়েট করবে। কিরকম? আপনি যখন আপনার ওয়েবসাইটে লাইসেন্সিংটা শোকেস করে রাখবেন, বায়ারটা দেখি আপনার প্রতি আরো ট্রাস্টওয়ার্দি হয়ে যাবে। সো সিরিয়ালটা বলি, ট্রেড লাইসেন্স, E-TIN, ব্যাংক অ্যাকাউন্ট, যে কোনো একটা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ, এবং সেটা লোকাল চেম্বার অফ কমার্স হতে পারে, ইআরসি, বিন আর ইপিবি, এই দুইটা বাদ। এগুলো হচ্ছে প্রোডাক্ট রিলেটেড, এটা বাদ। সেডএক্স, বিএসসি এগুলো হচ্ছে হ্যান্ডিক্যাপ প্রোডাক্টের জন্য, এটা বাদ। এটা প্রোডাক্ট রিলেটেড আরো অনেক লাইসেন্স আছে। সো এই লাইসেন্স গুলি হচ্ছে মেইনলি আমার অ্যাজ এ নিউ এক্সপোর্ট করতে গেলে এইগুলি দরকার হয়। ঠিক আছে? সো এটা নিয়ে এবার আপনারা একটু কোয়েশ্চেন করেন, এই জিনিসটার মধ্যে কোনটা আছে না বুঝা, সেটা আমি আপনাদেরকে বলে দিই।
সো লাইসেন্সিং এ আমার সাজেশন হচ্ছে যারা নতুন, লাইসেন্সিং হচ্ছে 3 নাম্বার পার্ট। আগে হচ্ছে প্রোডাক্ট মার্কেট এন্ড বায়ার খোঁজা, এরপরে হচ্ছে লাইসেন্সিং করা। জি, কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আমি একটু ফাস্ট আগাই। আমাদের দেশের টপ আইটেম কোনগুলি, কোনগুলি আমরা বেশি এক্সপোর্ট করছি যদি একটু জানতে চান, আমরা প্রায় ধরেন 750 ডিফারেন্ট আইটেম বাংলাদেশ মার্কেট থেকে যাচ্ছে। বাট টপ আইটেম কোনগুলি? টপ আইটেমের মধ্যে আপনারা সবাই আরএমজি সম্পর্কে জানেন, হোম টেক্সটাইল, এগুলি একদম ধরেন 40 বিলিয়নের উপরে এক্সপোর্ট হচ্ছে। 40 বিলিয়নের মানে পুরোটা একটাই ইন্ডাস্ট্রি। বাট বাকি যে টপ ইন্ডাস্ট্রি যেগুলি 1 বিলিয়ন থেকে 2 বিলিয়ন, সেটা হচ্ছে লেদার, এগ্রিকালচার এন্ড প্রসেস ফুড আর জুট এন্ড জুট গুডস, এগুলি হচ্ছে 1 থেকে 2 বিলিয়ন। বাকি মিলিয়নের ঘরে কোনটা আছে? ফ্রোজেন লাইফ ফিশ, ফার্মাসিউটিক্যালস, বাইসাইকেল, প্লাস্টিক, ফার্নিচার, এই যে দেখেন 110 মিলিয়ন। সো এছাড়া বাকি যা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সব হচ্ছে নমিনাল আইটেম যাচ্ছে বাংলাদেশ থেকে, নমিনাল আইটেম যাচ্ছে। সো আমি কয়েকটা আইটেম বলি এখানে, যেমন দেখেন সরকার কোন আইটেমগুলি কি বেশি ফোকাস করছে, যেমন ফার্মাসিউটিক্যালস, প্লাস্টিক, জুতা, পার্ট, কৃষি পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, অটো পার্টস, জাহাজ, ফার্নিচার, হোম টেক্সটাইল। আর কিছু জিনিস আছে, যেমন কালকে একটা নিউজে দেখলাম বাংলাদেশের সেকেন্ড এক্সপোর্ট ইন্ডাস্ট্রি হওয়ার পসিবিলিটি আছে টয় ইন্ডাস্ট্রি, বাংলাদেশের টয় ইন্ডাস্ট্রি, খেলনা। এছাড়া বাংলাদেশ থেকে ধরেন এই ধরনের আইটেমগুলি যাচ্ছে, সিরামিক পণ্য যাচ্ছে, ইলেকট্রনিক পণ্য যাচ্ছে, প্রিন্ট এন্ড প্যাকেজিং, রাবার, লুঙ্গি জাতীয় আইটেম, কাজু বাদাম, জীবন্ত প্রক্রিয়াজাত কাঁকড়া, এই ধরনের আরো ভ্যারাইটি আইটেম। ঠিক আছে, সো আইটেম তো আপনি যে কোনো একটা আইটেমই আপনি পাঠাতে পারবেন। আমি এবার যদি একটু সামনে আগাই, আপনার প্ল্যানিংটা কিভাবে সাজাবেন? প্ল্যানিংটা সাজানোর জন্য একদম ফার্স্টে হচ্ছে আমরা এখানে বাই বুক ফর্মুলাতে বলা হচ্ছে যে আপনার আগে বিজনেস সেট আপ করেন। ডেফিনেটলি এটাই হচ্ছে বইয়ের ফর্মুলা, সবচেয়ে বেটার ফর্মুলা, যে আমরা যদি এই মোমেন্টে এক্সপোর্টের পুরো লাইসেন্সিং গুলি সব ক্লিয়ার করতে যাই, আমার প্রায় ধরেন 40 থেকে 50-60 হাজার টাকা চলে যাবে। তো আমি নতুনদেরকে এই সাজেশনটা দিই, এটা ইন পার্সন আমার পার্সোনাল সাজেশন, যে আপনি লাইসেন্সিং করার আগে প্রোডাক্ট এন্ড আপনার স্ট্রেংথ, আপনার উইকনেস, এগুলি চেক আউট করেন। যেমন কেউ আছে যে ইন্টারন্যাশনাল মার্কেট সম্পর্কে কোনো কিছুই জানে না, মার্কেট রিসার্চ কি এগুলি জানে না, অথবা বায়ার ফাইন্ডিংস কি এগুলি জানে না। আমি বলবো যে ভাই আগে এগুলিতে ফোকাস করেন, এগুলি একটা অ্যাকশন প্ল্যান সেট করেন, এগুলি সেট করেন। সো যখনই আপনি একটা বায়ার সোর্সিং করে ফেলতে পারবেন, ওই মোমেন্টে আপনার একটা একদম শিপমেন্টে চলে যেতে পারবেন, সেলস কন্ট্রাক্টে। সো এখানে হচ্ছে এই হচ্ছে আমার টপ। আমি এবার একটু ডিপে যাই যে কোন জায়গা থেকে আপনি শুরু করবেন। একটা ইন্ট্রোডাক্টরি আইডিয়া দিলাম, এবার একটু ডিপে যাই। 1 নাম্বার সাজেশনটা হচ্ছে আমাদের যেটা যেতে হবে সেটা হচ্ছে মার্কেট। সবার আগে আমি বলবো যে ভাই মার্কেটে যান। সো মার্কেটে যাওয়ার জন্য কোথায় যেতে হবে, কোন মার্কেটে কোন প্রোডাক্ট বেশি যায় তা একটু আইডিয়া দেন। আমি দুই একটা ইন্ডাস্ট্রির একটু এক্সাম্পল দিই। যেমন দেখতে পাচ্ছেন বাংলাদেশের গার্মেন্ট সবচেয়ে বেশি যাচ্ছে, 71% যাচ্ছে মাত্র 10টা কান্ট্রিতে। আপনি শুনে আশ্চর্য হবেন যে বাংলাদেশের গার্মেন্টের মেজর শেয়ার যাচ্ছে 170+ কান্ট্রিতে, মানে 168, 67, এত ওয়ার্ল্ডের কান্ট্রিতে বাংলাদেশের গার্মেন্ট যাচ্ছে। কিন্তু এর মধ্যে 3 ভাগের 2 ভাগই যাচ্ছে মাত্র 10টা কান্ট্রিতে। কোন 10টা কান্ট্রি? ইউএস, জার্মানি, ইউকে, স্পেন, ফ্রান্স, ইতালি, জাপান, কানাডা, নেদারল্যান্ড, পোল্যান্ড। সো এরা কারা? এরা হচ্ছে ওয়ার্ল্ডের সব বড় বড় রিটেইল অথবা ব্র্যান্ড হাউস গুলি, যেমন জারা, H&M, এরকম যারা বড় বড় কোম্পানিগুলি। লেদারের প্রোডাক্টগুলি কোথায় যাচ্ছে? লেদারের প্রোডাক্টগুলি বড় আইটেমগুলি যাচ্ছে ইউএস, 22% শেয়ার, জাপানে যাচ্ছে, ইন্ডিয়াতে যাচ্ছে, হংকং এ যাচ্ছে, বেলজিয়ামে যাচ্ছে। এগুলো হচ্ছে বাংলাদেশের টপ কোম্পানিরা এখানে পাঠাচ্ছে। এগ্রো অ্যান্ড প্রসেস ফুড কোথায় যাচ্ছে? মেইন ধরেন প্রায় প্রান্ত প্রায় 140+ কান্ট্রিতে পাঠাচ্ছে। কিন্তু ফ্রুটস এন্ড ভেজিটেবল, যেটা একদম র এগ্রিকালচার, এটা প্রায় ধরেন 30 থেকে 38টা কান্ট্রিতে যাচ্ছে। বাট মেজর শেয়ারটা কোথায় যাচ্ছে? মেজর শেয়ারটা যাচ্ছে মাত্র 6টা দেশে। কোথায়? সংযুক্ত আরব আমিরাত। আসলে এটার কনজিউমার বেস খুব কম, কিন্তু ওটা হচ্ছে একটা বিজনেস হাব, ওইখান থেকে আবার রি এক্সপোর্ট হয়, আশেপাশে সব মার্কেটে যায়। মালয়েশিয়াতে যাচ্ছে, কাতারে যাচ্ছে, ইউকে তে যাচ্ছে, সৌদি আরব এন্ড কুয়েত। এটা একটা আইডিয়া। এবার আমরা দেখাই
ওভারঅল মার্কেটগুলি। সো এই শীটটা আপনারা ফলো করবেন। এর মধ্যে যদি আপনার কোনো প্রোডাক্ট থাকে ওয়েল এন্ড গুড, এটা অলরেডি সর্টিং করা আছে। আর যদি না থাকে তাহলে আমি বললাম যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ওয়েবসাইটে যাবেন, আইটিসি তে যাবেন, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে। ওইখানে আপনার এইচএস কোড দিয়ে কিভাবে আপনার ওয়ার্ল্ডের কোন মার্কেটে আমার প্রোডাক্টের ডিমান্ড আছে এটা বের করা যায়। ওই 20টা মার্কেট বের করে ওইখান থেকে কোন মার্কেটগুলিতে রেগুলেশন এন্ড কম্পিটিশন কম ওই মার্কেটে আপনি পাঠাবেন। তো আমি কয়েকটা মার্কেট এখানে বলে দিই, যেমন গার্মেন্ট, এই যে এই মার্কেটগুলি যে একটু বলেছি, হোম টেক্সটাইল কোথায় আছে, ইউএসএ, ইউকে, জার্মানি এই মার্কেটে। জুট গুড কোথায় আছে? জুট হচ্ছে ইন্ডিয়া, চায়না, পাকিস্তান। জুটের ডাইভার্সিফাইড যে প্রোডাক্টগুলি ইন্ডিয়া, বেলজিয়াম, টার্কি, চায়না, রাশিয়া, ইজিপ্ট, ইরান, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া এগুলিতে। ফ্রোজেন ফুড যাচ্ছে ইউএস, জার্মানি, ফ্রান্স। সো এই শীটটা আপনার খুব কাজে লাগবে। সো এই পয়েন্টটা তো আমি জাস্ট আমাদের যেহেতু একটা ইন্ট্রোডাক্টরি পার্ট, তাই আমি একটা ডিরেক্ট সলিউশন দিলাম। বাট আমি যদি একটু ডিপে যেতাম, আমি অবশ্যই আপনাদেরকে মার্কেট কিভাবে রিসার্চ করতে হবে সেই জিনিসটা বলতাম, যেটা আমার কাছে অলরেডি ভিডিও করা আছে। আপনারা লিঙ্কডইন অথবা ফেসবুক অথবা আমি চেষ্টা করব আয়োজকদের মাধ্যমে আপনাদের কাছে ওই ভিডিওগুলি পাঠিয়ে দেওয়ার জন্য, তাহলে আপনারা ওটা দেখলেও একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন। সো ওই কাজটা আমরা অ্যাকচুয়ালি শিখিয়ে দিই। শিখে এলে যে সুবিধাটা, তাহলে আপনি ওয়ার্ল্ডের ট্রেন যদি কখনো চেঞ্জ হয়, কখনো কোন মার্কেটে বেশি কোন মার্কেটে কম। সো ফার্স্টের পার্টটা হচ্ছে একটা, এই এক্সপোর্ট বিজনেসের ফার্স্ট পার্ট হচ্ছে কোন মার্কেটে আমার প্রোডাক্টটা সুইটেবল এটা ফাইন্ড আউট করা। সো এটার জন্য আমি 3টা পয়েন্ট বলি, আপনারা একটু 3টা পয়েন্ট নোট রাখেন, এরপর যদি কোনো কোয়েশ্চেন হয় আমাকে জিজ্ঞেস করবেন। ধরেন আমি এখানে লিস্টে দেখতে পাচ্ছি জুট যাচ্ছে কয়েকটা কান্ট্রি, যেমন ইন্ডিয়া, বেলজিয়াম, টার্কি, চায়না, এখানে প্রায় 10-12টা কান্ট্রি। তাহলে এখান থেকে আমি কোন মার্কেটগুলিকে চুজ করব? সো এইবার এই 3টা পয়েন্ট আপনি এখানে ইউজ করবেন। 3টা পয়েন্টের মধ্যে 1 নাম্বার, রেগুলেটরি রিকোয়ারমেন্ট কোথায় মানে কম। রেগুলেটরি রিকোয়ারমেন্ট বলতে আমি বোঝাচ্ছি সার্টিফিকেশন। আই মিন ওই আমার প্রোডাক্টটা ওই মার্কেটে পাঠাতে গেলে যে বিভিন্ন সার্টিফিকেট দরকার হয়, এটা কোথায় কম, এটা আপনি আলাদা সর্টিং করবেন। 2 নম্বর হচ্ছে কম্পিটিশন। আপনার একটা মার্কেট হচ্ছে ইন্ডিয়া, একটা মার্কেট হচ্ছে ধরেন মালয়েশিয়া। ইন্ডিয়া প্রচন্ড কম্পিটিটিভ, মালয়েশিয়া একটু লেস কম্পিটিটিভ। সো ডেফিনেটলি কম্পিটিশন যেখানে একটু কম ওইখানে আপনি যেতে পারেন। আর লাস্টে হচ্ছে এটা ডিমান্ড স্কাই হাই কোথায়, ডিমান্ডটা বেশি কোথায়। এই পয়েন্টগুলি দিয়ে হচ্ছে আপনি এখান থেকে 5টা মার্কেট চয়েস করবেন। ওই 5টা মার্কেটে এরপরের কাজটা, সেকেন্ড পার্টটা, সেটা হচ্ছে আমরা বায়ার সার্চিং করব। সো মার্কেট নিয়ে আপনারা এতক্ষণ যা শুনলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কাইন্ড অফ পয়েন্ট কোনো কিছু জানার আছে? এনি কাইন্ড অফ হ্যান্ডিক্রাফট কোন দেশে বেশি যাচ্ছে? হ্যান্ডিক্যাপটা মেইনলি যাচ্ছে হচ্ছে ইউএস, জার্মানি। এই যে ধরেন এই যে জুট এন্ড জুট গুডস গুলি যেখানে যাচ্ছে এখানেই যাচ্ছে মেইনলি হ্যান্ডিক্যাপস। ইউরোপ কান্ট্রিগুলোতে, তাই তো? ইউরোপ কান্ট্রিতে বেশি যাচ্ছে। আর আপনার শুনে আশ্চর্য হবেন যে আমি 2 বছর আগে গালফে একটা ভিজিটে আমার এই সিমির কয়েকজন পার্টিসিপেন্টের কয়েকটা স্যাম্পল নিয়ে গেছিলাম হ্যান্ডিক্যাপস। আমি গিয়ে আশ্চর্য হইলাম, জেদ্দার মতো মার্কেটে চাইনিজরা ইন্ডিয়ানদের ওইসব হ্যান্ডিক্যাপস এ পুরা শপে ভর্তি, বুঝতে পেরেছেন? মানে ইভেন ইউকেতে, ইউএইতে দেখেছি, ইভেন কাতারে দেখেছি। মানে যেটা আমরা কল্পনা করতাম যে গালফে এগুলির ডিমান্ড নাই, বাট আস্তে আস্তে যেহেতু ওগুলি টুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি, ওইখানেও এই ধরনের প্রোডাক্ট গুলি আমি ডিসপ্লে হইতে দেখেছি। পরে আমি আমার পার্টিসিপেন্টদেরকে রিকোয়েস্ট করতাম যে আপনারা এই মার্কেট গুলিও দেখতে পারেন, নতুন মার্কেট, এখানে রেগুলেশন কম। ইউরোপে যেমন হাই রেগুলেশন, ডিমান্ড বেশি, কিন্তু এখানেও চাইলে মার্কেট করা যায়। সো এরপরে আসি আমরা বায়ার কিভাবে পাবো, যেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। বায়ার পাওয়ার জন্য অনেকগুলি কাজ আছে, এর মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে আপনার এক্সপোর্ট মার্কেটিং একটা প্রিপারেশন নেওয়া। এবং সেটার মধ্যে আমি বারবার বলছি, একটা ওয়েবসাইট, একটা সোশ্যাল মিডিয়া, আপনি কিভাবে ইমেইল করবেন এটা জানা উচিত। বায়ারের সাথে মিটিংটা কিভাবে করবেন, আপনার ফার্স্ট ইমপ্রেশনটা দেখা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরেন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই ইমেল করা এটার মধ্যে আবার কি আছে? অনেক পার্টিসিপেন্ট, অনেক মানুষ আছে যারা সুন্দর করে একটা ইমেল লিখতে পারে না। ইভেন এমনও হচ্ছে যে কোন মার্কেটে আপনি ইমেল করবেন, কোন মার্কেটে কি করবেন, এটাও আবার জানা জরুরি। কেন? একজন ট্রেনি আমাকে বলছে যে ভাই আপনি আমাকে বলছেন ইমেল করার জন্য, আমি তো ইমেল করছি কিন্তু আমি তো কোনো রিপ্লাই পাচ্ছি না 3-4 মাস। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কোথায় ইমেল করছেন? উনি বলছে যে আমি সৌদি আরবে ইমেল করছি।
তো চিন্তা করে দেখেন, গালফ টেরিটরি মানে সৌদি, ইউই, এরা এরা ইমেলে ইউজ টু না, এরা তো ইমেল চেকই করে না। সো ওই মার্কেটগুলিতে তো আমরা এইভাবে ইমেল পাঠাই না। ইমেল হয়তো আমরা একটা ড্রপ করি, কিন্তু আমাদেরকে বায়ারের সাথে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমো, টুইটার, আদার যতগুলি ওয়ান টু ওয়ান কমিউনিকেট করা যায় ওইভাবে ওরা কমিউনিকেট করে। এবং আপনি শুনে আশ্চর্য হবেন, ওইভাবে ভয়েস টেক্সট দিয়েই অর্ডার জেনারেট করে ফেলে। বাই দ্য ওয়ে, সো আমি এই প্রিপারেশনটা যদি থাকে তখন আমার বায়ার সার্চিংটা স্ট্রং হবে। সো আপনাদের যদি এটা না থাকে, আমার সাজেশন হচ্ছে আপনারা মিনিমাম বাজেটে আপনার গেট আপ সেট আপটা একটু চেঞ্জ করতে হবে ইন্টারন্যাশনাল মার্কেটে কমিউনিকেট করার জন্য। সো এরপরে কি করব? 1 নাম্বার ওয়ে হচ্ছে বায়ার পাওয়ার জন্য ট্রেড ফেয়ার এন্ড ডিরেক্ট মার্কেট ভিজিটে যাওয়া। যেমন ধরেন বাংলাদেশে যে ফেয়ার গুলি হয়, এখানে আপনারা প্রোডাক্টকে শোকেস করেন এবং বিভিন্ন দেশীয় বায়াররা এসে প্রোডাক্টগুলি কিনে নিয়ে যায়। ঠিক এই কাজটাই ইন্টারন্যাশনাল মার্কেটে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় ফেয়ার গুলিতে যদি আমরা যাই, যদিও এটা এক্সপেন্সিভ, আমরা আসলে বায়ার পাওয়ার সবচেয়ে মেইন রাস্তা ওইটা। সো ওইটা ধরেন আমি 2 বছর পরে করব, কিন্তু ওর আগে তো আমাকে আরো প্রিপারেশন নিতে হবে। ওই কাজটাই এখন শেয়ার করছি। সো যখন আমি ট্রেড ফেয়ারে যাব, ওই সেম টাইমে আমি চেষ্টা করব ডিরেক্ট মার্কেটের আদার প্লেস গুলিতেও ভিজিট করা। যেমন আপনি ধরেন ইউএই মার্কেটে যাবেন, ইউএই মার্কেটে ধরেন ওদের যে বাংলাদেশে যেমন চীন মৈত্রী অথবা যে আইসিসিবি যেখানে ফেয়ার হয়, ওদেরও ওই ট্রেড সেন্টার আছে যেখানে ফেয়ার হয়। সো আপনি তো ওই ফেয়ারে গেলেন, বাট বাকি টাইমটা আপনি যেটা করবেন, ওদের যে ট্রেড প্লেস গুলি, ওই ট্রেড প্লেস গুলি, যেমন বাঙালিরা থাকে দেইরা এলাকায়, আপনি দেইরা এলাকার মার্কেট গুলি ভিজিট করতে হবে। দেখবেন যে সব দোকানে দোকানে বাঙালিরা বসে আছে। আপনি চায়না ড্রাগন মার্কেট আছে, এটা ট্রেড সেন্টারের কাছে, এখানে গেলে আপনি সব বাঙালি অনেক ইম্পোর্টার পাবেন। আপনি যদি এগ্রো প্রোডাক্ট নিয়ে কাজ করতে যান, আপনি যদি আলাবির মার্কেটে যান, সব মানুষ পাবেন যারা বিভিন্ন ফ্রুটস, ভেজিটেবল, আলু অথবা অন্যান্য আইটেম নেয়। সো যে জিনিসটা বুঝাচ্ছি, যারা ইন্টারন্যাশনাল মার্কেটে ভালো করে তাদের এই কাজটাই হচ্ছে থাম্ব রুলস, একদম করতেই হবে। সো আমরা নতুনদেরকে বলবো এমন একটা মার্কেট চুজ করেন যেখানে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। যেমন ধরেন আমার বর্ডারিং কান্ট্রি, খুব তাড়াতাড়ি আমি চাইলে যেতে পারবো ভুটানে, তাড়াতাড়ি যেতে পারবো ইন্ডিয়াতে অথবা নেপালে, অথবা আশেপাশে আস্তে আস্তে আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই ধরনের আসিয়ান জোন, এরপর আমি গালফে, এরপর আস্তে আস্তে ইউরোপ, অস্ট্রেলিয়া, এইভাবে যাব। মানে সিকোয়েন্সটা আমি বুঝাচ্ছি এইভাবে, একটা সহজ উপায়। ঠিক একজন ইন্ডিয়ানও কিন্তু আমাদের দেশে, ইন্ডিয়ার সাথে যতই আমরা দেখতেছি রাজনৈতিক পরিস্থিতি খারাপ, আসলে ট্রেড কিন্তু ডিফারেন্ট। মিয়ানমারের সাথে আপনারা দেখতে পাচ্ছেন রোহিঙ্গা ইস্যু অনেক, কিন্তু ট্রেড কিন্তু উল্টা বিষয়। যেমন একটা পয়েন্ট বলি, আপনারা একটু ক্রস চেক করে দেখেন, বাংলাদেশ ফার্মা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মার্কেট কিন্তু মিয়ানমার। যেমন আমি নিজে স্কোয়ারে ছিলাম, আমার আদার ফ্রেন্ডরা যারা বেক্সিমকো, ইনসেপ্টা আছে, ইচ এন্ড এভরিওয়ানের সবার সবচেয়ে বড় ভলিউম যাচ্ছে মিয়ানমার। কিন্তু আমরা তো জানি যে মিয়ানমারের সাথে আমাদের জাতিগত অনেক আসলে কিন্তু ট্রেডের বিষয় আলাদা। ইভেন মিয়ানমার থেকে আমরা অনেক ইম্পোর্ট করি। সিমিলারলি ইন্ডিয়ার ক্ষেত্রেও, ঠিক আছে, ইন্ডিয়ার আসাম জোন দেখবেন, ম্যাপটা যদি দেখেন, বাংলাদেশ থেকেও বড় এটা, বা এই জোনটা আসাম, মিজোরাম, এখানে 7 সিস্টার বলি। তো এবার আসি, যেটা এক ভাই জানতে যাচ্ছেন, বায়ার কিভাবে আমরা অ্যাকচুয়ালি সার্চ করতে পারি। আমরা শুরুতে যেটা করব, ওয়ার্ল্ডের যে বিভিন্ন বিটুবি ডেটা প্ল্যাটফর্ম আছে, এগুলির ফ্রি সাইট দিয়ে শুরু করব। শুরুতে ফ্রি সাইট দিয়ে শুরু করব। আমরা এই জায়গায় আমি ইনভেস্ট না করার রিকোয়েস্ট করব, কারণ এমন অনেক লোক পার্টিসিপেন্ট পেয়েছি যারা বাংলাদেশের বিভিন্ন রেপুটেড ওয়ার্ল্ডের প্ল্যাটফর্মে 1 লাখ টাকা পর্যন্ত ওরা ফি দিয়ে ফেলছে, কিন্তু ওরা কোনো রিয়েল লিড পায়নি। লিড বলতে আমরা ইম্পোর্টার কন্ট্যাক্ট, বায়ারের ডিটেইল বলছি। আমার সাজেশন হচ্ছে ফ্রি সোর্স থেকে আগে চেষ্টা করবেন। সেকেন্ড হচ্ছে এম্বাসির কমার্শিয়াল কাউন্সিলর সাথে আমরা যোগাযোগ করব। এই জায়গায় আমার যেটা হয়, আমরা কমিউনিকেশন একটু হয়তোবা দুর্বল, এই কারণে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি না। আমার কাছে ভিডিও আছে যে আমার টিমমেটরা কিভাবে এম্বাসি থেকে হ্যান্ডিক্যাপস, জুটের লিড নিয়ে আসতেছে। মানে ওদেরকে ট্রায়াল এন্ড এরর বেসিসে বলছি তোমরা ইমেল করতে থাকো। তো ওরা ইমেল করে বিভিন্ন এম্বাসি থেকে লিড নিয়ে আসছে। সো লিডটা কিভাবে আসে? ধরেন বাংলাদেশি একজন যে কমার্শিয়াল কাউন্সিলর আছে মালয়েশিয়ায়, জার্মানিতে অথবা অন্যান্য টেরিটরিতে, আপনারা ওদেরকে ইমেল করবেন। ইমেল করে বলবেন যে আমি এই মার্কেটে মার্কেট করতে যাচ্ছি, আমার কিছু ইম্পোর্টার লিস্ট অথবা ট্রেড লিস্ট দরকার, অথবা আমাকে কিছু গাইড করেন। এটা হচ্ছে শুরু।
এরপরে আপনারা সবাই জানেন যে সোশ্যাল মিডিয়াতে আমরা যেভাবে লিড জেনারেট করি, ঠিক একই কাজটা আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য করতে পারি। যেমন আমরা সেভেন সিস্টার অথবা আদার্স মার্কেট গুলিতে আমরা নিজেরাও এগুলি করেছিলাম। সো আমাদের অনেক ইনকোয়ারি আসতো, লিড আসতো। গুগল থেকে আপনারা অনেক লিড পেতে পারেন গুগল থেকে, এবং সেটা কিন্তু আপনারা হয়তো জানেনই না। গুগলের অনেকগুলি ওয়ে আউট আছে। আমি দুই একটা একটু দেখাই, না হলে জিনিসটা মানে ক্লিয়ার হচ্ছে না। আমি একটু দুই একটা জিনিস দেখাই, গুগলের বিষয়টা একটু দেখাই। আপনারা একটু ধৈর্য নিয়ে দেখেন 2 মিনিট, তাহলে জিনিসটা সুন্দর হবে। আমরা এখন আমরা খুঁজে বের, আচ্ছা এটা কি দেখাচ্ছে? এটা হচ্ছে গুগলের অ্যাডভান্স সার্চ। অ্যাডভান্স সার্চ আপনারা অনেকেই এটা সম্পর্কে হয়তো জানেন, বাট আমরা আজকে একটু করে দেখাবো কিভাবে আমরা অ্যাডভান্স সার্চ দিয়ে আমাদের যে ডিজায়ার বায়ার সেটা আমরা খুঁজে বের করি। আচ্ছা এটা একটু বুঝিয়ে দিই, আমাদের যেহেতু খুব কম টাইম, এর মধ্যে আমরা চেষ্টা করবো বুঝে না। গুগলের মধ্যে আপনি লিখবেন অ্যাডভান্স সার্চ, লিখার পর একটা নতুন সারফেস চলে আসছে। এই সারফেসে আপনি আপনার প্রোডাক্টটা লিখবেন হ্যান্ডিক্যাপস। এটা কিসের প্রোডাক্ট? এটা উডেন হ্যান্ডিক্যাপস। কোথায় সার্চ করতেছেন? অস্ট্রেলিয়াতে। কোন রিজিয়নে? সিডনিতে। মানে একদম ফিল্টারিং করা। সো পুরো ভিডিও দেখতে অনেক টাইম চলে যাবে, আমি একটু টেনে দেখাচ্ছি। দায়িত্ব হচ্ছে এখানে আপনার যে আইটেমটা, সেই আইটেমটা আপনি লিখলেন হ্যান্ডিক্যাপস, এবং এখানে দেখেন কি কি লেখা আছে, অল দিস ওয়ার্ড, দিস এক্সাক্ট ওয়ার্ড। আমি একটু দেখি ওরা ফিল্টারে দেখেন জিনিস আস্তে আস্তে আসবে, দেখবেন বেঙ্গল ফাউন্ডেশন অস্ট্রেলিয়া, এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে। ভাইয়া এর উপরে কি আপনার ভিডিও আছে? সব এগুলো তো যে দেখাচ্ছে, এগুলো সব মানে অলরেডি আছে, এগুলো আপনারা পাবেন। কোথায় পাবো এটা? কি লিংকডইনে? আস্তে আস্তে চেক করা। আমি আমার কাছে এগুলো সব লিংকে আছে, লিংক শো দিয়ে দিব আপনাদেরকে। এটা পাবো কিভাবে? দেখে এটার ভিতরে ঢুকবো, ঢুকে আমরা আবার টার্গেট। সো একটা দেখলেন গুগল, এবার গুগলের আরেকটা দেখাই। মানে একটা জিনিসেরই অনেকগুলি জিনিস আছে যেটা আপনি আশ্চর্য হবেন। সো আরেকটা ধরেন আমি গুগলের থেকে একটা পিডিএফ বের করবো আমার একটা স্পাইস আইটেমের, দেখেন ওরা কিভাবে বের করে দেখাচ্ছে, যেটা আপনারা হয়তো জানতেন না আগে। দেখেন, আসসালামু আলাইকুম। আমরা যারা সাধারণ ব্যবসায়ী এবং নতুন ব্যবসায়ী, আমরা আমাদের এক্সপোর্টের বায়ার সার্চিং এর শুরুটা গুগল দিয়ে করতে পারি। সো আজকে গুগলের একটা নতুন টিপস আপনাদেরকে দেখাবো। আমি ধরেন আমার অস্ট্রেলিয়াতে একটা গুগলের মাধ্যমে আমার স্পাইস সেল করবো। সো আমি নর্মাল গুগলের যে সার্ফেসটা আছে, এই সার্ফেস থেকে আমি অস্ট্রেলিয়ার যে গুগলটা আছে ওই গুগলে চলে যাচ্ছে। আমি লিখবো গুগল অস্ট্রেলিয়া। একটু দেখেন, তো আমার এই সার্ভিসটা চলে আসছে google.com.au। এখন আমি এখানে চলে যাব, একদম ডিটেইল এখানে একটু ক্লিক করি। আমি একদম নতুন একটা প্লেন পেজ চলে আসছে। আমি এই জায়গায় লেখার চেষ্টা করব লিস্ট অফ ইম্পোর্টার ইন অস্ট্রেলিয়া। আমার এই সার্ভিসটা অলরেডি চলে আসছে, লিস্ট অফ ইম্পোর্টার্স ইন অস্ট্রেলিয়া। এর সাথে যদি আমি একটু অ্যাড করি, আমি একটু পিডিএফটা অ্যাড করে দিই, এখানে পিডিএফ লিস্ট অ্যাড করি। তো পিডিএফটা যখন আমি অ্যাড করে দিব, দেখেন আমার কি আসতেছে অ্যাকচুয়ালি। সো ইন্টারেস্টিংলি আপনি দেখেন এখানে এমন কিছু জিনিস পাবেন যেটা গুগলের নর্মাল সার্চিং এ আপনারা পাবেন না। এবং এই জায়গায় আপনারা একটু দেখার চেষ্টা করেন যে আমি যে স্পাইস আইটেমটা সেল করবো, আমি অস্ট্রেলিয়ার ইম্পোর্টার এন্ড গ্রোসারি প্রোডাক্টের একটা বিশাল লিস্ট পেয়ে যাচ্ছি। এই লিস্টটাই হচ্ছে আপনার ফার্স্ট লিড, এবং এই লিডটা দিয়ে আপনি আপনার ইন্টারন্যাশনাল বিজনেসের শুরুটা করতে পারেন, যেভাবে আমরা সবাই ইন জেনারেল বলছি যে বায়ার পাচ্ছি। আচ্ছা, এখানে আমি যেটা দেখালাম যে একটা পিডিএফ দিয়ে আপনি একটা ওয়ার্ল্ড এর লিস্ট পেলেন যেখানে আনলিমিটেড লিড আছে, এবং এগুলি দিয়ে আসলে শুরু করা যায়। ঠিক আছে, এগুলি দিয়ে শুরু করা যায়। পাচ্ছি না, সো আমরা চেষ্টা করব এই এখানে পুরো ওয়ার্ল্ড এর একটা লিস্ট চলে আসছে, ইনক্লুডিং অস্ট্রেলিয়া। ডিপেন্ড করবে, আপনি দেখেন এখানে পুরো ওয়ার্ল্ড এর একটা লিস্ট চলে আসছে ইনক্লুডিং অস্ট্রেলিয়া। প্রায় 40টা পেজের বিশাল একটা কোম্পানি লিস্ট চলে আসছে এখানে ওয়ার্ল্ড এর বিভিন্ন কান্ট্রি। তো আমরা যদি আরো কয়েকটা পেজ দেখি,
আচ্ছা, এটা দেখাচ্ছি না কারণ আমাদের টাইম খুব কম। সো আমি একটা জিনিস দেখালাম যে ফ্রি সাইট থেকে এগুলি বের করা যায়। এগুলি আপনাদেরকে আরেকটা আমার থেকে তো ধরেন এগুলি সব পাবেন। আমি বললাম যে লিঙ্কডিনে আমার সব এগুলি গুছাইয়ে আছে, এগুলি অনেকদিন ধরে ফ্রি করা আছে। এগুলি ধরেন আমরা তো এগুলি সেল করছি না, এগুলি ফ্রিতেই দেওয়া হচ্ছে অথবা বিভিন্ন সেশনে আমরা দেখাচ্ছি। এরকম 20টা ওয়ে আছে। সো 20টা ওয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন, 6 মাস ধরে অ্যাপ্লাই করেন, একটা একটা ওয়ে বলে দিই যেটা অ্যাকচুয়ালি আপনাদের পক্ষে, আপনারা দেখতে পাচ্ছি সবাই এখানে সিনিয়র প্রফেশনাল, মানে so আপনাদের পক্ষে হয়তো এই ডিজিটাল মার্কেটিং এর কাজগুলি খুব কষ্ট হবে। আপনারা যেটা করতে পারেন, আপনাদেরই কোনো একজন আত্মীয় স্বজন অথবা একজন ইন্টার্ন নিয়োগ দেন, ইউনিভার্সিটি পড়ুয়া, যে এই কাজগুলি খুব ফ্রিকুয়েন্টলি করতে পারবে, আপনাকে লিড এনে দিতে পারবে, এবং লিডের ওকে দিয়ে আবার কি করবেন, ইমেল করাবেন। এবং ডেফিনেটলি এভাবে আমরা অর্ডার জেনারেট করছি না যে তা না। সো আর কি কি ওয়ে আছে, গুগল বললাম, সোশ্যাল মিডিয়া লিড জেনারেট বললাম, গ্লোবাল বিটুবি ডেটা প্ল্যাটফর্ম বললাম, এম্বাসি বললাম, ওভারসিজ ট্রেড অ্যাসোসিয়েশন। এই যে যেমন ধরেন আপনারা বাংলাদেশের বিজিএমইএ, বাপা, বাংলা ক্রাফট সম্পর্কে জানেন, এদের কাছে কি আছে, বাংলাদেশের যত ট্রেডার, যত ম্যানুফ্যাকচার সবার লিস্ট আছে। কল্পনা করেন আপনার জার্মানির একটা লিস্ট অফ অ্যাসোসিয়েশন বের করে নিয়ে আসেন। আপনার প্রোডাক্ট হচ্ছে হ্যান্ডিক্যাপ, লিখেন লিস্ট অফ হ্যান্ডিক্যাপ অ্যাসোসিয়েশন ইন জার্মানি। দেখবেন এটা তো আমার কাছে অলরেডি রেকর্ড আছে, আমরা বের করে দেখিয়েছি। আপনি পুরো জার্মানির সব যারা রেপুটেড ওদের যে অ্যাসোসিয়েশন এখান থেকে পাওয়া যাচ্ছে। এখন মূল চ্যালেঞ্জটাই হচ্ছে এটা যে ওদেরকে অ্যাপ্রোচ করা, ওদেরকে অর্ডার জেনারেট করা। সার্চিংটা ইজিয়ার, সার্চিংটা যারা জানবেন তারা ইজিয়ার। এরকম আরো কয়েকটা ওয়ে আছে, চেম্বার অফ কমার্স। সো কখনো কি চিন্তা করছেন যে আমাদের যে চেম্বার অফ কমার্স আছে, যেই টেরিটরি আছে ওদেরও চেম্বার অফ কমার্স আছে, এবং চেম্বার অফ কমার্স তো এগুলি সেলও করে, এই ডেটাগুলি সেলও করে। যেমন আমি শ্রীলঙ্কার ন্যাশনাল চেম্বার অফ কমার্স থেকে একটা সময় একটা কোম্পানির জন্য $200 দিয়ে ইলেকট্রনিক্স কোম্পানির জন্য ডেটা কালেক্ট করছি। আবার ধরেন ভুটান থেকে, বাংলাদেশ এম্বাসি থেকে কথা বলে, ভুটানের ইলেকট্রিক অথরিটি থেকে ভুটানের যারা ট্রেডার তাদের ডেটা কালেক্ট করছে। এটা ইজিলি কালেক্ট করা যায়। বাইং হাউস, এক্সপোর্ট হাউস, বিভিন্ন কমিশন এজেন্টের মাধ্যমে কাজ করা যায়। অথবা ইন্ডাস্ট্রি প্রফেশনাল যারা আছে, যেমন আমি একজন ইন্ডাস্ট্রি প্রফেশনাল, আমার কাছে অনেক বায়ার লিড আছে, এগুলি আপনারা ইজিলি পাবেন। কিন্তু লিডকে সেলসে কনভার্ট করা হচ্ছে ডিফিকাল্ট। আই মিন একটা বায়ার কেন আপনার প্রোডাক্টটা নিবে। সো এই জায়গায় আপনাদের কাজ করতে হবে। আজকে লার্নিং এ এটাও একটু খেয়াল রাখেন। এটা সব আমার থেকে ফ্রিতেই পাবেন আপনারা, কিভাবে বায়ার পেতে হয়। একদম রিটেনও আছে, আমার তো বই 2021 সালে বই বের হয়েছিল, যেটা এখন কপিও নাই, এগুলি সব ওপেন করা আছে। কিন্তু লিডকে সেলস রূপান্তর করা হচ্ছে ডিফিকাল্ট। সো একটা কারণ বলি কেন লিডকে সেলস রূপান্তর করা যায় না। একটা হচ্ছে আমাদের কান্ট্রি ইমেজের একটা বিষয় আছে, আর একটা বিষয় হচ্ছে আমাদের ওই যে ডিজিটাল প্রেজেন্সের কথা বললাম। আরেকটা কারণ আছে, আমাদের কমিউনিকেশন, আমাদের নেটওয়ার্কিং এবং আমাদের সেলিং স্কিল খুব দুর্বল। এবং এটা স্ট্রং করার জন্য শুধু লিঙ্কডইন আইডিটা, আর যদি যেহেতু আমরা ফেসবুক ডেইলি ইউজ করি আমরা বাঙালিরা সবাই, এই দুটাকে একটু স্মার্টলি হ্যান্ডেল করেন। এই বিষয়ে এবার আপনারা একটু কথা বলেন, তারপর আমরা পরের পার্টে যাচ্ছি। যেহেতু আমরা একটা ইন্ট্রোডাক্টরি সবকিছু একটা অল্প অল্প করে টাচ করে যাচ্ছি, একটু কথা বলেন। যেই ভাই বায়ার নিয়ে জানতে চেয়েছেন, কিছুটা কি আইডিয়া পেয়েছেন বায়ার কিভাবে পেতে হয়? জি ভাইয়া, এরকম প্রায় 15-20টা ওয়ে আছে, 15 থেকে 20টা ওয়ে আছে, ঠিক আছে। যেমন ধরেন আপনি ইন্ডিয়া কাজ করবেন, সো ইন্ডিয়া আপনার মার্কেট হচ্ছে আসাম, তাহলে আপনি একটা টিপস দিয়ে দিই। ধরেন আসাম যেই পোর্ট দিয়ে যায়, ধরেন সুতারকান্দি পোর্ট দিয়ে যায়, আর বাংলাদেশের পার্টটার নাম শেওলা। সো শেওলাতে যেই সব বড় বড় সিএনডাইভ আছে এদেরকে খুঁজে বের করতে হবে। ওই সিএনডাইভ এর সাথে নেটওয়ার্কিং করলেও কিন্তু আপনি ইন্ডিয়ার ওই প্রান্তে আপনার প্রোডাক্টের কারা কারা প্রোডাক্ট গুলি নেয় সব ইজিলি বের করে ফেলতে পারবেন। সো এইগুলি একটা ওয়ে আউট বললাম। আর কেউ আছে বায়ার নিয়ে কোনো কথা? আমার পয়েন্টটা হচ্ছে বায়ার সার্চ করে বের করা যায়, কিন্তু বায়ারকে নেগোশিয়েট করা হচ্ছে ডিফিকাল্ট। এবং এটার জন্য যে 4-5টা পয়েন্ট বললাম, এটা আপনাদেরকে ডেভেলপ করতে হবে। এবং এটা তো একদিনে করা যাবে না, গ্র্যাজুয়ালি করতে হবে, গ্র্যাজুয়ালি, ডে বাই ডে। সো যেহেতু বুঝতে পেরেছেন, আমরা একটু সামনে আগাই। সামনের পার্টটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আপনারা কত ধরনের কন্টেইনার নিয়ে কাজ করবেন। আমরা নর্মালি 3টা কন্টেইনার নিয়ে কাজ করব। একটা হচ্ছে 20 ফিট কন্টেইনার, একটা হচ্ছে 40 ফিট, একটা হচ্ছে 40 ফিট হাই কিউব। সো এখানে যদি এই কন্টেইনারটার কথা চিন্তা করেন, এই কন্টেইনারটা হচ্ছে, যদি হাইটটা জানতে চান, অলমোস্ট 9 ফিট হাইট, 9 ফিট থেকে
বেশি, 9 ফিট 5-6 এর মতো। সো এটা হচ্ছে একটা 40 ফিট হাই কিউব কন্টেইনার। সো কতটুকু প্রোডাক্ট এটা অ্যাকোমোডেট করে? একটা 20 ফিট কন্টেইনার 22,000 কেজি, 22 টন পর্যন্ত ওর হচ্ছে অ্যাকোমোডেট করতে পারে। 40 ফিটে স্বাভাবিকভাবে এটা ডাবল অথবা 3 ডাবল। এই যে 40 ফিটে কত আছে? 36,000 কেজি। এবার আসি সিবিএম এর হিসাব। এই যে কন্টেইনারটা দেখতে পাচ্ছেন, এই কন্টেইনারে চাইলে আপনারা 10 জন মিলে একটা প্রোডাক্ট এক্সপোর্ট করে দিতে পারবেন। এটাকে বলবো আমরা এলসিএল শিপমেন্ট। আর যদি পুরো কন্টেইনার নেন সেটা হবে এফসিএল, ফুল কন্টেইনার। সো এখানে কিভাবে অ্যাকোমোডেট করতে হয়? কন্টেইনার সাইজটাকে আমরা সিভিএম, কিউবিক মিটার ভলিউমে কল্পনা করি। কিউবিক মিটার ভলিউম, আই মিন লেন্থ। এই যে কন্টেইনারটা লম্বায় কতটুকু, লেন্থ, হাইট আর এই যে পাশে উইথ, এই তিনটা যদি মিটারে 1 মিটার করে গুণ দেন সেটাকে আমরা সিভিএম বলি। সো আপনাদের মূল জানতে হবে এখানে যে একটা বায়ার কোয়েশ্চেন করবে যে ভাই আপনি যে আমাকে প্রোডাক্টটা দিবেন কত সিভিএম মাল, আপনার কত সিভিএম। ওরা ওয়ার্ডটা ইউজ করবে সিভিএম। এটা এয়ার সি দুইটার ক্ষেত্রেই। সো 20 ফিটে 30 সিভিএম, 40 ফিটে 55 সিভিএম, 40 ফিট হাই কিউবে হচ্ছে 65 সিভিএম। আর আপনাদের লাইফটা ইজি করে দিই, আমার যে প্রতিষ্ঠান এক্সপোর্ট সেবা হচ্ছে এটার পুরো সার্ভিস আপনাদেরকে দিবে। সো এটা নিয়ে আপনারা টেনশনের কিছু করবেন না। এখানে মূল চ্যালেঞ্জটা হচ্ছে একটা বায়ার থেকে অর্ডার নেওয়া, লজিস্টিক, শিপমেন্ট, এগুলি আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে দিব। ঠিক আছে, এটা নিয়ে আপনারা পেরেশানি হবেন না, কারণ না হলে আমরা বাংলাদেশের নতুন মানুষরা এত জিনিস দেখে পরে দেখা গেছে ইন্ডাস্ট্রিতে আসতে চায় না। এরপরে আসে আর কি কি জানা উচিত। ইনকো টার্ম সম্পর্কে জানা উচিত। ইনকো টার্ম, দেখেন টার্মটা কি লেখা আছে, ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম। আই মিন আমার প্রোডাক্টটা, এটা ধরেন আপনার প্রোডাক্ট ধরেন এখানে গাজীপুরে আছে, এটা ট্রাকে করে চট্টগ্রাম পোর্টে নিয়ে আসবেন, জাহাজে করে তুলে এটা ধরেন এখানে জেদ্দা পোর্টে চলে যাবে। সো এই যে ধরেন বিভিন্ন জায়গায় যে এটা ট্রাভেল করতেছে, এটা রেসপন্সিবিলিটি কে নিবে, এটার পেমেন্টটা কে দিবে, এটা নিয়ে দুই পার্টির মধ্যে একটা কনফ্লিক্ট হতে পারে। বায়ার বলবে যে ধরেন বায়ার আমাকে বললো যে আমি ধরেন জেদ্দা পোর্ট পর্যন্ত পৌঁছে দিচ্ছি, এতটুকুই আমার ফ্রেট ফরওয়ার্ডার করতে পারে, এরপর আর করতে পারে না। ও বলতেছে তুমি আমার একদম ওয়্যার হাউস পর্যন্ত পৌঁছে দাও, যেটা অ্যাকচুয়ালি আমি পারতেছি না, এবং ও এখন আমার সাথে রাগারাগি করতেছে। আমি দেখলাম যে ওইখান থেকে যদি আবার আমি পৌঁছাই আমার আরো $300 এক্সট্রা খরচ হবে, যেটা এক্সপেন্সিভ, যেটা আমার আসলে প্রফিটই হচ্ছে না। তো এই যে বায়ারের সাথে হিচিং হবে, এটাকে মিনিমাইজ করার জন্য, এটাকে বাদ দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল আইসিসি, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সই হচ্ছে, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাস্টমস হচ্ছে এই ইনকো টার্ম সেট করে রাখছে। সো ইনকো টার্মটা কি, দুই একটা টার্ম আমি বলে রাখি যেটা আপনার একদম বায়ারের সাথে ফার্স্ট কমিউনিকেশনে লাগবে। সেটা হচ্ছে প্রাইসিংটা যখন করবেন বায়ার বলে দিবে তখনই যে আপনি আমাকে এফওবি প্রাইস দেন। সো এই ওয়ার্ডটা শিখে রাখেন, এফওবি। এফওবি মানে হচ্ছে ফ্রি অন বোর্ড, ফ্রি অন বোর্ড। এফওবি মানে হচ্ছে ফ্রি অন বোর্ড। ফ্রি অন বোর্ড মানে কি, আপনার প্রাইসিংটা হবে বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট পর্যন্ত, এটাকে এফওবি বলে, অথবা আমার দেশের বর্ডার পর্যন্ত, এটাকে এফওবি প্রাইস বলে। তাহলে আপনার যদি এবার বলেন যে আপনার রেসপন্সিবিলিটি এন্ড পেমেন্ট কতটুকু, আপনার রেসপন্সিবিলিটি এন্ড পেমেন্ট হচ্ছে শুধু এই জাহাজ পর্যন্ত তুলে দেওয়া, বাকিটা হচ্ছে উনি ভাববে। এবার কবে পৌঁছবে, কোথায় যাবে, কি যাবে, এগুলি উনি। তো উনি কি করবে, উনি হচ্ছে ইন্টারন্যাশনাল যারা ফ্রেট ফরওয়ার্ডার আছে ওদের সাথে কমিউনিকেট করে বাংলাদেশ থেকে একটা কন্টেইনার ম্যানেজ করে উনি নিজে নিয়ে যাবে। এই গেল ফার্স্টে এফওবি। এবার আসে সিএফআর, কস্ট এন্ড ফ্রেট। কস্ট এন্ড ফ্রেট, আই মিন আমি চট্টগ্রাম পোর্ট পর্যন্ত পৌঁছাবো, আমি কন্টেইনার ঠিক করব, আমি ওকে জেদ্দা পোর্ট পর্যন্ত পৌঁছে দেবো, এটার নাম হচ্ছে সিএফআর। সিএফআর। এবার এই দুইটা টার্ম দেখেন তো আপনারা কে আছেন বুঝতেছেন না, কারণ এই দুইটা টার্ম না বুঝলে তো এই সেশন মানে আমার জন্য লজ্জা হবে। এই দুইটা টার্ম অন্তত বুঝেন, কারণ বায়ার ফার্স্ট এটাই জিজ্ঞেস করবে আপনাকে, একদম এটাই জিজ্ঞেস করবে যে আপনি আমাকে সিএফআর প্রাইস দেন, আপনি আমাকে এফওবি প্রাইস দেন, অথবা সি এন্ড এফ বলবে, ওই একই, কস্ট এন্ড ফ্রেট। যারা নতুন আছেন একটু কোয়েশ্চেন করেন, আমি এটা ক্লিয়ার করে দিই আপনাদেরকে। কোয়েশ্চেনটা করেন, বুঝতে পেরেছেন কিনা, বাকিগুলি পরে বলছি। এই দুইটা সবচেয়ে ইউজ হয়, তো তাই এই দুইটা শিখলেই হবে। ভাইয়া এই টার্মগুলি আসলে নতুন, আজকেই জানা, তো এগুলি নিয়ে আসলে স্টাডি করতে হবে। একটু তারপরে এখনই শিখে নেন না। ধরেন আমি হ্যাঁ আপনার বায়ার, না হলে তো ধরেন আপনি লাইভে তো আমাকে
মানে এগুলি তো শিখতে পারবে না। ধরেন আমি আপনার বায়ার, আমি বলবো যে আপা আপনি আমাকে এফওই প্রাইস দেন। সো আপনি যখন কস্টিং করবেন প্রাইসিং এ আপনি আপনার প্রোডাক্টের সাথে এখানে ট্রাক ভাড়া চিটং পোর্ট পর্যন্ত, চিটং এর যে সিএনডে মানে চিটং পোর্ট পর্যন্ত শুধু আপনি প্রাইসিংটা করবেন এন্ড হ্যাঁ এটা আপনি দিয়ে দিবেন। এন্ড আমি যদি বলি যে আপা আমাকে সিএফআর প্রাইস দেন, তখন আপনি কি করবেন, এই সবগুলি করবেন, পাশাপাশি একটা ফ্রেট ফরওয়ার্ডার থেকে জাহাজের ভাড়াটাও দিতে হবে আপনার, দিয়ে দিবেন, কিন্তু বায়ার হচ্ছে ওটা আপনাকে টিটির মাধ্যমে পাঠিয়ে দিবে। সো আপনাদের কোয়েশ্চেন হচ্ছে এফওবি এন্ড সিএফআর বায়াররা কখন নেয়? বায়ারদের যখন ইচ্ছা হয় যে আমি এত হ্যাসেল নিব না, আমি শুধু চাই আমার পেমেন্ট দিয়ে দিব, এক্সপোর্টার হচ্ছে নিজে আমার কাছে পৌঁছে দিবে, ওইটা হচ্ছে সিএফআর। সো পুরো রেসপন্সিবিলিটি আপনার, পেমেন্টটাও আপনি দিবেন কিন্তু বায়ার আপনাকে দিয়ে দিবে। আর এফওবি শিপমেন্টে হচ্ছে বায়ার বাংলাদেশের পোর্ট থেকে নিয়ে যায়। কেউ আছেন যে এই জিনিসটা বুঝতেছেন না? তাহলে আমি ক্লিয়ার করে দিই, কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, বাকি আর কি আছে দেখেন, এক্স ওয়ার্ক, এই দুইটা মোস্ট ইউজেবল। এখানে আবার আরেকটা আছে সিআইএফ। সিআইএফ মানে হচ্ছে কস্ট, ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট। যদি এটার মধ্যে ফ্রেট ইন্স্যুরেন্স অ্যাড হয় তখন এই তিনটা টার্ম এক্সপোর্টে ইউজ করা যাবে না, এটা গভর্নমেন্টের পারমিশন নিতে হয় আলাদা। ডিএটি মানে টার্মিনাল পর্যন্ত পৌঁছানো, ওর প্লেস পর্যন্ত পৌঁছানো, ওর একদম ওয়্যার হাউস পর্যন্ত পৌঁছানো, এগুলি আমাদের বাংলাদেশে এটা পারমিশন নাই। সো আমরা শুধু জাহাজ পর্যন্ত তুলে ওর জাহাজ যেখানে নামে দিবে ওইখানেই, পোর্ট পর্যন্ত আর নাই। সো এই বাকি দুইটা কি, এক্স ওয়ার্ক। এক্স ওয়ার্ক মানে হচ্ছে ফ্যাক্টরি থেকে বায়াররা যখন নিয়ে যাবে এটাকে বলে এক্স ওয়ার্ক। আই মিন আপনি ফ্যাক্টরিতে বানাচ্ছেন আপনার জুটের ব্যাগ, বায়ার এসে এখান থেকে নিয়ে যাবে, লোক দিয়ে নিয়ে যাবে, এটাকে বলে এক্স ওয়ার্ক। সো এটা কি ধরনের শিপমেন্ট এগুলি হয়, যেমন ধরেন বাংলাদেশের গার্মেন্টের বড় বড় শিপমেন্ট এভাবে হয়, এত বেশি ডিমান্ড যে ফ্যাক্টরিতে এনে কন্টেনার রেখে দেয়, এবং কন্টেনার ফিল আপ করে দেখবেন রাতের বেলা ঢাকা পাস করে, এগুলি গাজীপুর থেকে সব এই পাস হয়ে যায়। এফসিএ, ফ্রি ক্যারিয়ার অ্যালংসাইড, মানে পোর্টের পাশে এক জায়গায় সে কি করে, ধরেন 10টা কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে অ্যাকোমোডেট করে একটা কন্টেনার ফিল আপ করে, এটা হচ্ছে এফসিএ। সো এই ইনকোটার্মটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডে আপনার জন্য নতুন, বাট এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দুইটা নাম শুধু খেয়াল রাখেন, একটা হচ্ছে এফওবি আর একটা হচ্ছে সিএফআর, কস্ট এন্ড ফ্রেট। আচ্ছা, আমি আবার একটা ইম্পর্টেন্ট টার্মে আগাই, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট টার্ম। এটা আপনার জন্য লোকালে যেভাবে আপনার ট্রানজাকশন করতেন, ইন্টারন্যাশনাল তো ডেফিনেটলি আরো ডিফিকাল্ট হবে। সো এই টার্মটা একটু আপনারা লাইভ সেশনে যেহেতু একটু কমিউনিকেট করলে এটা আমার জন্য বেটার হবে, আপনারও কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা ইয়ে করবেন, আর যারা ইম্পোর্টার তারা হচ্ছে নিচের গুলি। সো এখানে 4টা পেমেন্ট টার্ম দেখতে পাচ্ছেন, 4টা পেমেন্ট টার্মের মধ্যে আরো এটার মধ্যে ভাগ আছে, কিন্তু আমরা শুধু 2টা পেমেন্ট টার্ম ইউজ করবো, এগুলি হচ্ছে ক্রেডিট টার্ম, এগুলি আমরা ইউজ করব না। সো শুধু নামটা জেনে রাখেন, ওপেন অ্যাকাউন্ট, ডকুমেন্টারি কালেকশন, এগুলির নাম আরো আছে, যেমন ডিএ টার্ম, ডিপি টার্ম, বাট আমরা এগুলি ইউজ করতে পারবো না, আমরা তো ক্রেডিটে সেল করতে পারবো না, ক্রেডিটে নতুনরা সেল করা উচিত না। এগুলি করে তারাই যাদের ওভারসিজে অফিস আছে, লোকবল আছে, ওভারসিজে নিজস্ব সেলসম্যান আছে, তারা ক্রেডিটে সেল করে। সো আমরা 2টা টার্মে করব, একটা টার্মের নাম হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্স, সবচেয়ে ইউজেবল, এবং এটা নিয়ে সবাই কোয়েশ্চেন করে যে বায়ার কি আমাকে অ্যাডভান্স পেমেন্ট করবে? 100% করবে, জাস্ট আপনার কনফিডেন্সটা ওই লেভেলে নিয়ে যেতে হবে। চায়না থেকে 10 টাকার জিনিসও আপনি বাকি আনতে পারবেন না। এই যে বাংলাদেশ যে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশের যা এক্সপোর্ট হয়, মেজরিটি তো আসে চায়না থেকে। বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলার সব অ্যাডভান্স পেমেন্ট করতে হয়, ওরা অ্যাডভান্স পেমেন্ট ছাড়া কোনো মাল দিবেই না। কিন্তু আমাদের থেকে যখন এক্সপোর্ট আমরা করতে যাই, ফরেন বায়াররা বলে বাকি দাও। এই যে একটা আমাদের নেগোসিয়েশনের দুর্বলতা, এটাই হচ্ছে আমাদেরকে আমাদের কান্ট্রি ইমেজ বলেন, আমাদের কান্ট্রিকে অনেক অনেক পিছিয়ে দিচ্ছে। এটা আসলে সম্পূর্ণ মনে করেন ব্যবসায়ীদেরকে নিজেদেরকে মাইন্ডসেট চেঞ্জ করব, কেন আমি ওভারসিজে বাকি দিব। সো ইভেন আমি যত জায়গায় কাজ করছি, যেখানে কোম্পানি বাধ্য করছে ওইখানে আমি বাকি দিছি, আর যেখানে আমার নিজের ইয়ে ছিল ওইখানে আমি ডেফিনেটলি অ্যাডভান্স পেমেন্টে কাজ করছি। সো আপনাকে যে কাজটা করতে হয়, আপনার প্রোডাক্ট, আপনার ইমেজটা এত স্ট্রং করতে হবে যেন বায়ার আপনার প্রোডাক্টের প্রতি অ্যাট্রাক্ট হয়। সো অ্যাট্রাক্ট হবে, সো সে টাকা দিতে বাধ্য হবে। আমি তো বলেই দিলাম এটা কিভাবে আসে,
সে হচ্ছে আপনি ধরেন কারো থেকে বিকাশ পেমেন্ট করলেন, সে পাঠিয়ে দিচ্ছে, সে হচ্ছে এইভাবে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এই সিস্টেমটার নাম হচ্ছে সুইফট। আপনারা জানার জন্য শুধু লিখে রাখেন সুইফট, SWIFT, সুইফট। সুইফট মানে হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। এটা একটা পেমেন্ট গেটওয়ে, ইন্টারন্যাশনাল ট্রেডিং সব এক্সপোর্ট ইম্পোর্ট সুইফটের মাধ্যমে হয়। এটা কন্ট্রোলিং পাওয়ার কার কাছে? আমেরিকার কাছে। সো কোনো একটা বায়ার যদি পেমেন্ট পাঠাইতে চায় ওই ব্যাংকে আসবে, কিন্তু এটা সুইফটের মাধ্যমে আসবে। এবং ও ইন্টারন্যাশনাল সিস্টেমটা কি, ও 30% to 50% ও আপনাকে অ্যাডভান্স পেমেন্ট দিবে। আপনি এই টাকাটা ব্যাংক থেকে রিলেশনশিপের মাধ্যমে ডকুমেন্ট সাবমিট করে নিয়ে নেবেন। নিয়ে আপনি আপনার র মেটেরিয়াল শিপমেন্ট জাহাজে তুলবেন। জাহাজ যখন ছাড়বে তখন জাহাজ একটা ডকুমেন্ট দিবে, যে ডকুমেন্টের নাম হচ্ছে বিল অফ লেডিং। যেই ডকুমেন্টটা ছাড়া ওভারসিজ পোর্টে, জেদ্দা পোর্টে আমার বায়ার হচ্ছে কন্টেইনার নিতে পারবে না। তাহলে তাকে কি করতে হবে? ওইখানে পৌঁছানোর আগেই তাকে আবার আমাকে পেমেন্ট পাঠাইতে হবে। তখন আমি DHL, ফেডেক্স যেভাবেই হোক ওকে কুরিয়ার করে বিএল পাঠিয়ে দিব, তখন সে রিলিজ করবে। সো আলটিমেটলি এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এই গেল একটা অ্যাডভান্স পেমেন্ট। ছোট ছোট ধরেন $10-20,000 পর্যন্ত অ্যাডভান্স পেমেন্টের শিপমেন্ট হয়। এবার আসি বড় শিপমেন্ট, যেগুলি বড় বড় ধরেন $50,000, $1,00,000, সব এলসি তে হয়। এলসি, লেটার অফ ক্রেডিট। সো লেটার অফ ক্রেডিট তো অনেক কমপ্লিকেটেড একটা বিষয়, আপনাদেরকে সহজ ভাবে বলি। আপনারা কি প্রাইস বন্ড দেখেছেন? প্রাইস বন্ড দেখেন নাই এমন কি কেউ আছেন? প্রাইস বন্ড সম্পর্কে তো সবাই জানেন, তাই না? জানেন তো? জি জি ভাইয়া জানি, আমাদেরও আছে। সো প্রাইস বন্ড মানে হচ্ছে একটা কাগজ যেটা ব্যাংকে দিলে আমাকে টাকা দিবে। কল্পনা করেন লেটার অফ ক্রেডিট হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের একটা প্রাইস বন্ড। এটা সহজভাবে বোঝানোর জন্য বলছি। সো এটা কে দিবে আপনাকে? বায়ার দিবে। এবং এখানে কোন জায়গায় কনফ্লিক্টটা আমি আপনাকে বলি। আপনি লেটার অফ ক্রেডিটে আগে শিপমেন্ট করতে হবে, ডকুমেন্ট পাঠাইতে হবে, তারপরে মালটা যখন রিলিজ হবে সাথে সাথে পেমেন্ট উঠাইতে পারবেন, এর আগে পারবেন না। সো এটা হচ্ছে ইন্টারন্যাশনালি স্বীকৃত সবচেয়ে বেস্ট ওয়ে। এবং বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা, এটা একটু আমি শেয়ার করে নিই তারপর বলি। বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে একটা এক্সট্রা ফ্যাসিলিটিস আছে। যেমন ধরেন $1,00,000 একটা এলসি আসছে, সো মানে কি ওনার কাছে $1,00,000 আসছে। এখন উনি কিভাবে এটা ইউজ না করলে এত $1,00,000 প্রোডাক্ট কিভাবে বানাবে? সো বাংলাদেশ গভর্নমেন্ট হচ্ছে একটা এক্সট্রা ফ্যাসিলিটিস দেয়, যেটার নাম হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি। কারণ এটার এগেনিস্টে আবার আরো 10 জনকে উনি এলসি দিয়ে দেয়। যেমন ধরেন সাপ্লায়ার, অ্যাক্সেসরিজ, কার্টুন, ওনারাও আবার ডিটারমাইন্ড হয়ে থাকে যে হ্যাঁ আমরা তো সবাই পেমেন্ট পেয়ে যাচ্ছি আফটার শিপমেন্ট। এটা হচ্ছে বেস্ট ওয়ে। আবার যদি এমন হয় যে আপনার টাকার খুব দরকার, তাহলে বায়ারের সাথে এমন নেগোশিয়েট করতে হবে যে দেখো তোমার আমাকে একটা এক্সট্রা অ্যামাউন্ট দিতে হবে, যেটা ছাড়া আমি আসলে অপারেশন চালাতে পারছি না। তুমি আমাকে 50% অ্যাডভান্স দাও, 50% এলসি তে দাও। সো ওইটাও লেটার অফ ক্রেডিটে উল্লেখ থাকবে যে ক্যাশ ইন অ্যাডভান্স 50%, রেস্ট অফ 50% হচ্ছে এলসি। সো এই হচ্ছে মডেল। বাট এখানে মূল চ্যালেঞ্জটা হচ্ছে আপনারা যেহেতু নতুন, আপনাদের আজকে হচ্ছে বোঝার বিষয় হচ্ছে ওদের সিস্টেম, আর পরবর্তীতে এটার মূল ফাংশন হচ্ছে ডকুমেন্ট বোঝা। ডকুমেন্ট দেখে দেখে এগুলি করতে হয়। তো আপনারা কেউ ভয় পাবেন না, এই কাজটা আসলে আপনার আমার কাজ না, উদ্যোক্তাদের। কারণ এই কাজটা হচ্ছে ব্যাংক করবে, কারণ ব্যাংক এর বিনিময়ে আপনার থেকে চার্জ নেবে। এই কাজটা পুরোটাই হচ্ছে নেগোশিয়েটিং পার্ট হচ্ছে ব্যাংক। আপনি কিন্তু ব্লাইন্ডলি একটা এলসি রিসিভ করবেন না। ব্যাংক কনফার্মেশন দিবে যে আপা আপনার এলসি ঠিক আছে, আপনি গো অ্যাহেড, শিপমেন্টে আগান। সো এই আপনারা আমার থেকে শিখবেন হচ্ছে এই অ্যাটিটিউডটা, যেন আপনি বুঝতে পারেন যে এলসির ওই গ্রামাটিক্যাল জিনিস আমার না বুঝলে হবে, বাট গ্রামাটিক্যাল জিনিস যদি জানতে চান ডেফিনেটলি আমরা শিখিয়ে দিতে পারবো, কারণ আমরা তো এটা করে আসছি। এবার একটু কোয়েশ্চেন করেন, কারণ এটা তো আপনারা যে বিজনেস করবেন আপনাদের তো মূল টার্গেট হচ্ছে ওভারসিজ থেকে পেমেন্ট আনা। সো এইটা নিয়ে একটু কথা বলেন। এটাই অনেকে কমপ্লিকেটেড হয়, ভয় পায়, এই কারণে আগাতে চায় না। বাট এটা দিয়ে আগাইতে হয়। আর যারা ওই যে ফেডেক্সে জিপিওর মাধ্যমে করেন, ওটা আসলে রিয়েল এক্সপোর্ট না, ওটা হচ্ছে কুরিয়ার। আপনি যখন এই পেমেন্টটা দেশে আনবেন, ধরেন মাত্র $2,00,000 আনলেন, আই মিন সরি মাত্র ধরেন $2,000, আই মিন বাংলাদেশি টাকায় 2,00,000 সামথিং, এটাও গভর্নমেন্ট আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে যে আপনি তো ডলার নিয়ে আসতেছেন, আপনি মানে এটা একটা ভ্যালু অ্যাড করবেন। এবার আপনার একটু ক্লিয়ার হয়ে নেন এলসির বিষয়টা অথবা অ্যাডভান্স পেমেন্টটা ক্লিয়ার হন। তো ভাইয়া আপনি তো বললেন যে ওই কুরিয়ার আর একটা শিপমেন্টের বিষয়টা, তাহলে সেইখানে তো প্রোডাক্টের কোয়ান্টিটিও অনেক বেশি হয়ে যাবে, তাই না?
না, কিন্তু কোয়ান্টিটি তো ডেফিনেটলি মানে আস্তে আস্তে আপনি আস্তে আস্তে বাড়াবেন। যেমন ধরেন আমি 2 লাখ টাকারও এক্সপোর্ট করছি, কারণ কি ওই কোম্পানি ডিটারমাইন যে উনি এক্সপোর্টে যাবে। সো আস্তে আস্তে তো ভলিউম বাড়বে। ভলিউম তো কেউ রাতারাতি লাখ লাখ ডলার তো পাঠায় না, ছোট থেকে শুরু করতে হবে। আচ্ছা, ওই প্রসেসে গেলে আবার গভর্নমেন্ট আপনাকে অনেক ফান্ডিং, অনেক ধরনের অপরচুনিটি তৈরি হয়। যে যারা কোয়েশ্চেন করতেছিলেন যে গভর্নমেন্ট তো সুবিধা দেয়, গভর্নমেন্ট কিন্তু তাদেরকেই সুবিধা দেয় যারা এক্সপোর্টে আছে, অন্তত একটা এক্সপোর্ট যারা করছে। এরকম অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যারা বাংলাদেশের মানুষদেরকে, এন্টারপ্রেনারদেরকে ফান্ডিং করতেছে, যাদের একটা এক্সপোর্ট আছে। সো এক্সপোর্টে সবারই আসা উচিত। জি ভাইয়া বলেন, আপনি সবাই একটু ক্লিয়ার হয়ে নেন। জি জি ভাইয়া, এক্ষেত্রে বাংলাদেশের কোন ব্যাংকগুলো বেটার? এটা আসলে এইভাবে না বলে, যেমন ধরেন আমি যেই পয়েন্টটা বলেছি ওই পয়েন্টটা হচ্ছে ফার্স্টে আপনাকে করতে হবে। ধরেন আপনি নর্মালি ফাইন্যান্সিয়ালি সাউন্ড যে ব্যাংকগুলি, এগুলিতে আপনার যেতে হবে। কোন একটা ব্যাংকের নাম বললে অন্য ব্যাংক আবার মাইন্ড করবে, কিন্তু কারা বেশি করে? যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ ছিল একসময় সবচেয়ে বেশি বাংলাদেশের আর্থিকভাবে সমৃদ্ধশালী। এটা যে কোনো কারণে একটু কমছে। স্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, এগুলি হচ্ছে টপ। ব্র্যাক, এগুলি হচ্ছে টপ ব্যাংক। এশিয়া, এগুলি হচ্ছে টপ ব্যাংক। এছাড়া ধরেন আমার সাজেশন হচ্ছে, আপনি তো এখানে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করবেন না, আপনি তো শুরু করবেন একদম নমিনাল থেকে। সো আপনার জন্য ইভেন আমি নিজে করছি, ধরেন আমার স্কুলের বড় ভাই ছিল। সো এতে আমার ফ্রেন্ডে, আমার স্কুলের, আমি যে স্কুলে পড়ছি ওই স্কুলে উনি আমার কয়েক বেস সিনিয়র। সো উনি আমাকে এক্সট্রা বেনিফিট দিয়েছে, যেটা আপনিও আপনার কোনো রেফারেন্স হলে পাবেন। না হলে কিন্তু ঝামেলা হবে। না হলে কি হবে, টিটি আসবে, এলসি আসবে, ওনারা আপনাকে কোঅপারেট করবে না, সময় নিবে বেশি, আপনার জন্য লস হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে গুলো ব্যবহার করা যায়? ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে এটা বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে ইয়ে করতে হবে। পেমেন্ট গেটওয়ে এখানে কোনো ফাংশনই নেই। মানে এই শিপমেন্ট গুলিতে, এই প্রোডাক্টের ক্ষেত্রে এখানে বাংলাদেশের ব্যাংকের থ্রুতেই আনতে হবে পেমেন্ট। বাংলাদেশের যে ব্যাংকগুলি আছে এদের মাধ্যমে আনতে হবে। এবং কেন আনতে হবে, বাংলাদেশ ব্যাংক একটা সার্টিফাই করবে এর বিনিময়ে আপনাকে, সেটার নাম হচ্ছে ইআরসি, এক্সপোর্ট রেজিস্ট্রেশন। ইআরসি না, এটা হচ্ছে পিআরসি, প্রসিড রিলেশন সার্টিফিকেট। ওইটা ছাড়া আবার আপনি ওই যে যেটা বললাম যে বাংলাদেশের থেকে যারা এক্সপোর্ট করে তারা বিভিন্ন ধরনের বেনিফিট পায়, সুবিধা পায়, ওই পিআরসি দেখাইতে হয়। আচ্ছা আচ্ছা ভাই, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম। যদি আমি এই ক্ষেত্রে মানে এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে বাইরে কোনো কোম্পানি করে, এই ক্ষেত্রে কোনো ফ্যাসিলিটি পাওয়া যায় কিনা? এটা আসলে যদি আপনি, যারা করতেছে ওরা হচ্ছে অন্য ইয়েতে, আপনি আইটি ইন্ডাস্ট্রি, যারা বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রি, ওরা অ্যাকচুয়ালি এটা করে, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে এটা আহামরি কোনো ইয়ে হয় না। যারা সার্ভিস সেল করে, কারণ সার্ভিসের পেমেন্টটা বাইরে থেকে ওই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিয়ে আসতে হয়, ওদের ক্ষেত্রে এটা দরকার হয়। কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে আপনার একদম যত বেনিফিট আছে সব বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে আনতে হবে। বাইরে অ্যাকাউন্ট করলে সুবিধাটা হচ্ছে এরকম, বাইরে অফিস করলে, বাইরে ইয়ে করলে যে আপনার প্রোডাক্ট আপনি নিয়ে গেলেন, আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করলেন, নিজেই আবার বিদেশের ইম্পোর্টার, এরকম আছে বাংলাদেশের শয়ে শয়ে ব্যবসায়ী। বুঝতে পারছি। মানে আপনি ইউইটি নিলেন, বাংলাদেশে ধরেন আলু যখন দেখেন আলুর মার্কেটের কত প্রাইস, কিন্তু শুনে আশ্চর্য হবেন যে মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু আলু এক্সপোর্ট হয়। জি জি, আমি কিছুদিন আগে আলিবাবার একটা প্রোগ্রামে গিয়ে দেখলাম যে ওটা আসলে ওরা দেখাইছিল আলুর বিশেষ একটা মার্কেট। সো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যে মার্কেট আছে আলাবির মার্কেট, বাংলাদেশি ব্যবসায়ীরা কি করে, ওইখানেই নিজের লাইসেন্স করে নিছে, নিজের আলু নিয়ে ওই মার্কেটে পরে সেল করে। আর নিজে নেওয়াতে সুবিধা হচ্ছে, তাহলে পেমেন্ট নিয়ে ঝামেলা নাই, নিজেই সেল করে আবার। ঠিক আছে, সো ওইটা হচ্ছে আরেকটা বিষয়। বাট আপনারা যারা নতুন ভাবে, এটা এমন কোনো অ্যাকাউন্ট না যে আপনাকে অনেক টাকা দিয়ে করতে হবে। জাস্ট একটা আপনার কোম্পানির একটা কারেন্ট অ্যাকাউন্ট, শুধু বলবেন যে আমি এক্সপোর্ট করব। সো এর বিনিময়ে আপনাকে একটা এক্সট্রা জিনিস করতে হবে, বাংলাদেশ ব্যাংক থেকে একটা আইডি নিতে হবে। এবং এই আইডি কিন্তু আহামরি কিছু না, একদম বলার সাথে সাথে 48 আওয়ার্স এর মধ্যে আপনাকে দিয়ে দিব। ওই আইডিটার নাম হচ্ছে ইএক্সপি আইডি। ইএক্সপি মানে হচ্ছে এক্সপোর্ট পারমিশন ফর্ম, ওই আইডি। সো এই যে লাইসেন্স না থাকলে দিবেন না মনে হয়। হ্যাঁ, ওগুলি মানে সব লাইসেন্স সব থাকার পরেই দিবে আর কি, লাইসেন্স ছাড়া এগুলি দিবে না।
জি সো ওইটা হচ্ছে এই যে ব্যাংকিং যে গ্রামাটিক্যাল বিষয়গুলো, এগুলি টোটালি আমাদের পেরেশানের বিষয় না, এগুলি আপনারা জেনে যাবেন। বাট এগুলি সব হচ্ছে ব্যাংক আপনারা কোঅপারেট করবে, আর এই কোঅপারেশনটাই আপনাকে করবে যদি আপনার রেফারেন্সে কেউ থাকে, ঠিক আছে? না হলে তো ধরেন আমি যেভাবে বলতেছি, আমি তো ধরেন 20 ইয়ার্স আগে আমি নিজেও এগুলি প্রবলেম ফেস করছি যে একটা ব্যাংক অফিসার চাইলে হয়তো 2 মিনিটে আমাকে পেমেন্টটা দিয়ে দিতে পারতো, উনি দেয় নাই, উনি আমাকে ঘুরাইছে, অথবা আমাদের অনেক পার্টিসিপেন্টদেরকে এখনো ঘুরাচ্ছে, কারণ ওরা নিজেরাই ভয় পাচ্ছে। সো আমি ওদেরকে দোষও দিচ্ছি না, যেহেতু আমাদের রুলস রেগুলেশন গুলি ফ্রেন্ডলি না, ঠিক আছে? রুলস রেগুলেশন এখানে শিখার বিষয় দুইটা, যে আমি দুইটা পেমেন্ট টার্মে কাজ করব, একটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট, একটা হচ্ছে এলসি। এবার বলি বায়াররা কি বলবে, বায়াররা বলবে যে জাহিদ তুমি আমাকে মালটা পাঠাও, দুবাইতে পাঠাও, আমি সেল করে তোমার টাকা দিই। এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না, তখন কিন্তু আপনার টাকা খেয়ে প্রোডাক্ট খেয়ে ফেলবে সে। আর আপনি কি ঝামেলায় পড়বেন যেটা বলি নাই আমি, বাংলাদেশ ব্যাংক বলবে তুমি যে মাল পাঠাইছো তুমি তো টাকা আনো নাই, তুমি তো তাহলে মানি লন্ডারিং করতেছো, ঠিক আছে? জি জি জি। সো ইন্টারন্যাশনাল বিজনেসে যারা এখানে কুরিয়ার করতেছেন তাদের এই ঝামেলা নাই, কিন্তু যারা ব্যাংকিং চ্যানেলে শিপমেন্ট পাঠাবেন অবশ্যই পেমেন্ট আনতে হবে। আচ্ছা, সো এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আমি জি জি শিওর 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 বলেন, আপনার পেমেন্ট আসলে সবাই একটু ক্লিয়ার হওয়া দরকার। জি বলেন। আপনি বলছিলেন যে রেফারেন্স ব্যাংক থাকলে ভালো হয়, তো আমার যেহেতু গার্মেন্টস অ্যাক্সেসরিজ এর একটা বিজনেস আছে, ওটার অ্যাকাউন্ট হচ্ছে আমার ওয়ান ব্যাংক, ওখানে আমাদের কাজ হয় হচ্ছে সবকিছু আপনার এলসি তে পেমেন্ট হয়, ব্যাক টু ব্যাক করে দেয় বায়ার, দেন কাজ হয়। তার মানে হচ্ছে যে আমি যেহেতু ফুড নিয়ে কাজ করছি, আমার তো তাহলে ওই ব্যাংকে যদি আমি আমার আরেকটা অ্যাকাউন্ট খুলি তাহলে তো আমার জন্য অনেক ইজি, অনেক ইজিয়ার হবে, অনেক ইজিয়ার হবে। ইভেন ওয়ান ব্যাংকে আমি নিজেও কাজ করছি, ওদের যে মগবাজার ব্রাঞ্চে ট্রেড সার্ভিস, এখানে মানে মেন কাজ করতে হয় আর কি। আপনি কোথায় কাজ করেন? আমার তো মগবাজার ব্রাঞ্চই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, ওদের ট্রেড সার্ভিস ওইখানে একদম মানে ইজিলি করতে পারবেন, ইজিলি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তার মানে আমি আমার এই অ্যাকাউন্টটাও, এই মানে বিজনেস অ্যাকাউন্টটা আমি ওখানে খোলাটাই সবচেয়ে ভালো। হ্যাঁ, আপনি বলবেন যে আমি এই প্রোডাক্ট করবো, ওরা ইজিলি করে নিবে, আপনি রেডি হয়ে থাকবেন, এন্ড দেন যখন বিজনেস শুরু হবে তখন ওইখানে ওই অ্যাকাউন্টে আবার টাকা নিয়ে আসবেন, টিটি নিয়ে আসবেন, এলসি নিয়ে আসবেন। আমি এখন যেটা হচ্ছে ভাই, এখন কিন্তু আমাদের দেখা যাচ্ছে আসলে তো এলসি এর ভ্যালিডিটি একটা ইয়ে থাকে 90 ডেজ আর 120 ডেজ, এক একটা বায়ার এক একটা ইয়ে দিয়ে থাকে। আগে যেমন আমরা বিল অফ এক্সচেঞ্জ জমা দিলে 50% ক্যাশ করতে পারতাম, এখন কিন্তু বাংলাদেশ ব্যাংক ওটাকে অনেকটা ইয়ে করে ফেলছে। হ্যাঁ, এটা আসলে ডিফারেন্ট একটা ইস্যু। এখন তো ধরেন দেশে একটা ক্রাইসিস চলতেছে, এখন এক্সপোর্ট ইম্পোর্ট সবারই পুরো দেশেই তো আমরা একটা ফাইন্যান্সিয়াল চাপের মধ্যে আছি। আর এটার জন্য আসলে ওয়ার্ল্ড মার্কেটেও কিন্তু ভালো না, এখন ওয়ার্ল্ড মার্কেটেও খারাপ অবস্থা। বাট ইন্টারন্যাশনাল বিজনেসটা হচ্ছে অ্যাকচুয়ালি, যেটা এর আগে বলছিলাম আমি এক ফাঁকে, যে আমাদের এমন কিছু প্রোডাক্ট সোর্সিং করা উচিত যে প্রোডাক্ট গুলি অ্যাকচুয়ালি মার্কেটে ডিমান্ড কিন্তু আমাদের দেশে পড়ে আছে। সো তখন ওই প্রোডাক্টটা নিয়ে আপনি ভালো করবেন, ওই ধরনের একটা প্রোডাক্ট সোর্সিং করা। আমি কয়েকটা প্রবলেমগুলি বলে আমরা ক্লোজিং এ আসবো, এন্ড দেন ফার্দার আপনাদের কি কি হেল্প দরকার এটা নিয়ে একটু ওপেন ডিসকাশন করে আমরা শেষ করব। আমি যেহেতু এসএমইদেরকে নিয়ে কাজ করছি, এসএমইদের 1 নাম্বার প্রবলেম পেয়েছি আমি, এসএমইদের মার্কেট নলেজ নাই। সো আপনারা সবাই চেষ্টা করেন মার্কেট নলেজ। আপাতত আমার লিঙ্কডইন আইডিতে আনলিমিটেড ইনফরমেশন দেয়া আছে, যেগুলির একটার পর একটা ডিপে ঢুকলে অনেক। এছাড়া আর কি করা যায়? এছাড়া আইটিসির কথা বলেছি আমি, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার, ওইসি বলেছি, অথবা ওএসি, একটা ওয়েবসাইট, সিবিআই দেখতে পারেন, সিবিআই। এরপরে দেখতে পারেন বাংলাদেশ ট্রেড পোর্টাল, ইপিবি, বাংলাদেশ ট্রেড লিংক গুলো আমাদেরকে দিয়ে দিলে বাংলাদেশ ট্রেড পোর্টাল, সব ওয়েবসাইট, শুধু নামটা একটু লিখে রাখেন, বাংলাদেশ ট্রেড পোর্টাল। আচ্ছা, আমি এগুলি শেয়ার করবো, অসুবিধা নাই। সো এখান থেকে আপনি মার্কেটের ইনফরমেশন জানলেন, মার্কেট সম্পর্কে জানলেন, এন্ড দেন আপনি ভালো করবেন। মার্কেটে কি চলছে যদি না জানেন তাহলে মার্কেটে কিভাবে সেল করবেন, মার্কেটে কাজ করবেন কিভাবে। 2 নাম্বার হচ্ছে আমি কমনলি নতুনদের ক্ষেত্রে পেয়েছি, যেটা অনেকবার অলরেডি বলে ফেলেছি, মার্কেটিং স্ট্র্যাটেজি, এবং সেটা ডিজিটাল মার্কেটিং।
আমি কিন্তু অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং এর লোক না, কিন্তু আলটিমেটলি এখন যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে গেলে ডিজিটাল মার্কেটিং এ অনেক বেশি এফিশিয়েন্ট হইতে হয়, তাই বারবার এটাকে প্রমোট করছি। মানে আপনাকে আপনার প্রোডাক্ট সার্ভিস যাই থাকুক এটাকে ডিজিটালি প্রেজেন্ট করতে হবে, তখনই বায়াররা রিচ করবে। এন্ড দেন ফার্স্ট ইয়ার ওর সেকেন্ড ইয়ারে টার্গেট করবেন ট্রেড শোতে যাওয়ার জন্য, ঠিক আছে? বিভিন্ন ধরনের ওয়ার্ল্ডের ট্রেড ফেয়ার হয়, এগুলির সব ডেটা আছে ইপিবিতে। তবে ভুল করেও অর্ডিনারি ট্রেড ফেয়ারে যাবেন না, যেটা বাঙালিদের আয়োজন করে, বাঙালিদের একটা গ্রুপ অফ পিপলরা নিয়ে যায় এবং সবাই উল্টাপাল্টা মানে গোল্ডেন মানুষের ইনভেস্টমেন্ট নষ্ট করে। আমাদের যাইতে হবে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ট্রেড ফেয়ার, এবং একটা ট্রেড ফেয়ারে যাওয়া না যাওয়ার মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স। আমাদের যেহেতু ফাইন্যান্সিয়াল এন্ড হিউম্যান রিসোর্সের একটা লিমিটেশন থাকে এসএমইদের, এটা আসলে বলার অবকাশ নাই। আমার সাজেশনটা হচ্ছে এই জায়গায়, ধরেন আমি নিজেও একজন এসএমই, আমিও 4-5 বছর বিজনেস চালাচ্ছি, আমারও অনেক কষ্ট হয়, বাট আমি যেটা অ্যাপ্লাই করি, আমি লেস ইম্পর্টেন্ট কাজগুলি এড়িয়ে চলি, এটা আমার টিমকে দিয়ে করার চেষ্টা করি। একটা গুড টিম তৈরি করার চেষ্টা করি, সেটা একজন হোক 2জন হোক। আপনারা যারা উদ্যোক্তা আছেন আপনাদের ইম্পর্টেন্ট কাজটা আপনারা করবেন, আর রিপিটেড কাজটা আপনারা করবেন না। যেমন একজন উদ্যোক্তা, আমার রামপুরা বনশ্রীতে একটা অফিস ছিল, এখন নাই, নতুন অফিস খুঁজতেছি আমি। উনি আমার কাছে সেই পুরান ঢাকা থেকে 1 কার্টন স্যাম্পল সকালে রওনা দিচ্ছে, পুরো জ্যাম, আস্তে আস্তে দুপুর বিকাল। তো আমি বললাম যে ভাই আপনি তো সারাটা দিন আপনি নষ্ট করলেন, আর আপনার জন্য বসে থাকতে থাকতে আমিও বিরক্ত হয়ে গেছি। কেন? এটা তো চাইলে কুরিয়ার, চাইলে যে কোনো একটা অর্ডিনারি লোকরে দিয়ে পাঠিয়ে দিতে পারতেন। এই যে ওনার গোল্ডেন টাইম, এই টাইমটা আমি বলছি যে আমাদের যেহেতু লিমিটেড রিসোর্স, এটা আপনারা হ্যান্ডেল করবেন। এক্সপোর্টে অবশ্যই কমপ্লেক্স রেগুলেশন আছে, ডিফারেন্ট মার্কেটে ডিফারেন্ট রেগুলেশন। আমার সাজেশন হচ্ছে এমন মার্কেটে আমি যাব যে মার্কেটে রেগুলেশন কম, যেমন ইউরোপ, অস্ট্রেলিয়া, ইউএস হচ্ছে হাইলি রেগুলেটেড মার্কেট। ইউরোপ, অস্ট্রেলিয়া এন্ড হচ্ছে ইউএস। সো ফার্স্টেই যারা ওই মার্কেটে টার্গেট করবে ওদের জন্য একটু চাপ হয়ে যাবে। এশিয়ান মার্কেট, আসিয়ান মার্কেট, এই যে আসিয়ানের যেই কান্ট্রিগুলি আছে, সাউথ এশিয়ান মার্কেট এন্ড আদার মার্কেটগুলিতে আমরা কাজ করতে পারি শুরুতে, বর্ডারিং কান্ট্রিগুলিতে। এক্সপোর্টে আমাদের নেটওয়ার্কিংটা স্ট্রং করতে হবে, নেটওয়ার্কিং সবার দুর্বল থাকে। কমপ্লায়েন্সের ইস্যুগুলিতে ফোকাস করতে হবে। লজিস্টিক্স এর বিষয়টা বললাম যে অনেক চ্যালেঞ্জ থাকে লজিস্টিক্সে। যেমন একটা চ্যালেঞ্জ হচ্ছে একজন উদ্যোক্তা চাইলেই 50 কার্টুন, 100 কার্টুন, 200 কার্টুন মাল চাইলেই কালকে নেপাল বর্ডার, ভুটানের যে বর্ডার বাংলাদেশে বাংলা বান্দা এখানে পাঠাইতে পারবেন না, অনেক কস্টলি। কিন্তু একটা বড় কোম্পানি চাইলেই পাঠাই দিতে পারে। সো এই জায়গায় লজিস্টিক্স এর একটা চ্যালেঞ্জ আছে। সো ওভারঅল এই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এক্সপোর্টের কমন প্রবলেমগুলি, মার্কেট থেকে শুরু এন্ড আদার্স। সো আপনারা এবার একটু 1 বাই 1 কথা বলেন। আমি এতটুকুই প্ল্যানিং এ রেখেছি, আরো অনেক কিছু আছে শেয়ার করার। আপনারা একটু বলেন আপনাদেরকে কিভাবে ভ্যালু অ্যাড করা যায় পরে। আর আমার সাথে সবাই লিঙ্কডইনে কানেক্টেড হয়ে যাবেন। লিঙ্কডইন আইডিটা আমি তাহলে এখনই একটু দিয়ে দিই, তাহলে আপনারা লিঙ্কডইনে কানেক্টেড হয়ে গেলেন। আমি একটু জি 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 আমি আছি, আপনি কথা বলেন। জি জি ভাই, আমি একটু শেয়ার করি যে আমাদের একটা কোশ্চেন অ্যান্সার সেশন সবার শেষে আমরা করি সাধারণত। আসলে সেশনের মাঝখানে মানে কন্টিনিউয়াসলি কোশ্চেন অ্যান্সার সেশনটি হয়েছে বিভিন্ন সময়। তো তারপরেও যদি পার্টিসিপেন্টদের কারোর কোনো প্রশ্ন থাকে, আমরা হচ্ছে সবাইকে একটু প্রশ্ন করার সুযোগ দিই, তারপরে হচ্ছে আপনি শেষ করতে পারবেন। জি জি জি। তো আমি অংশগ্রহণকারী উদ্যোক্তাদের অনুরোধ করছি, আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেইজ করবেন এবং একজন একজন করে প্রশ্ন করবেন। জাহিদ ভাই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন অবশ্যই। জি, যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেইজ করে। জি, আমি দেখতে পাচ্ছি একজন ইতিমধ্যে হ্যান্ড রেইজ করেছেন, আনোয়ারা খাতুন সম্ভবত। আপু, আপনি আপনার প্রশ্নটি করুন। জি ভাইয়া, প্রশ্ন তো আসলে অনেক ছিল, যেটা আপনার কথার মধ্যে অনেক অ্যান্সার পেয়ে গিয়েছি। আরেকটা যেটা বলেছিলাম, আপনি বললেন সেশন শেষে আমার সাথে কথা বলবেন, তাহলে আপনার যদি কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে একটু দিতেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার জন্য বা কিছু একটা। জি, আমি অলরেডি শেয়ার করেছি, আপনি দেখেন নাই? আচ্ছা, আমি আরেকবার একটু শেয়ার করে দিচ্ছি, একটু এলাকা আমি একটু টেক্সট বক্সে লিখে দিচ্ছি। ওকে, এবং কোন টাইমটা আপনাকে ফ্রি পাবো যখন আসলে কন্ট্যাক্ট করতে পারি, তাহলে খুবই ভালো হয়।
যে আমি একটু দেশের বাইরে যাচ্ছি 2 সপ্তাহের জন্য, মিড ডিসেম্বরে ব্যাক করব, দেন আমার সাথে কন্ট্যাক্ট করেন, অসুবিধা নেই। আর আমি এমনি সবচেয়ে কমফোর্টেবল হচ্ছে লিঙ্কডইনে কানেক্টেড হয়ে থাকেন, লিঙ্কডইনে আমরা এন্ড দেন আমরা কল ব্যাক করব, অসুবিধা নেই। লিঙ্কডইনে আসলে ভাই আমি ইউজ করেন করে না? মানে আমার ইয়েটা জয়েন করতে গিয়ে একটু মানে ভেজাল হয়ে অসুবিধা গিয়ে। নেই, অসুবিধা নেই। তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখতেছি, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রেখেন, আমরা কথা বলবো। যে আপনারা 1 বাই 1 একটু আপনাদের থটটা বলেন, এন্ড দেন সেটা নিয়ে আমি কিছু ভ্যালুয়েট করে দিই আপনাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম, আর হচ্ছে লিঙ্কডইন নাম্বারটা। লিঙ্কডইন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি একটাই সোশ্যাল সাইট ইউজ করি, আর আমার 7 জন টিম মেম্বার আছে, ওরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক এগুলো ইউজ করে আর কি। সো ওরা হচ্ছে ওইটা হ্যান্ডেল করে, আর আমি হচ্ছে লিঙ্কডইনে লাইভ থাকি আর কি অল টাইম। যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে শেয়ার করতে পারেন। সাদাত ভাই, তাহলে আমরা যেহেতু কোয়েশ্চেন নাই, আমরা কি তাহলে ক্লোজ করব? জি আসলে ভাইয়া আপনার পুরা জি। সেশনটি এত বেশি প্রাণবন্ত ছিল, সেশনের ভিতরেই সব প্রশ্নের অ্যান্সার আসলে চলে এসেছে পর্যায়ক্রমে। জি, এই জি। কারণে আমরা প্রশ্ন করার মতন খুব একজনকে পাচ্ছি না, তারপরে একজন হ্যান্ড রেজ করেছেন, জি, 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 মসরুর ভাই। মশরুর। জি ভাইয়া আপনার প্রশ্নটি করুন। মশরুর ভাই, মশরুর, জুনায়েদ ভাই। যে